আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভে। তো তোমরা যারা আজকে লাইভে যুক্ত হয়েছো সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি। সবাই একটু কমেন্ট করে জানাও তো। সাউন্ডটা ক্লিয়ার আছে নাকি এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি, সবাই একটু কমেন্ট করে জানাও আমাকে। যে সাউন্ড সবাই একটু লাইভটা শেয়ার করে দিই এবং বন্ধুদেরকে একটু মেনশন করে দিই আর কি। আমরা এখনই শুরু করব। সো শুরু করার আগে সবাই একটু লাইভটা শেয়ার করে দিই এবং বন্ধুদেরকে মেনশন করে দিই। আসসালামু আলাইকুম। মুশফিকা সোহা ফাতেমা কমেন্ট করছে, শেখ আমি করছে ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, কনফার্ম করার জন্য বাকিরাও একটু দ্রুত জয়েন হয়ে যাই। আমি একটু সবার জয়েন হওয়ার জন্য অপেক্ষা করতেছি। ওকে, মুশফিকা সোহা ফাতেমা মেনশন করছে। বারজান হোসেন বলছে ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কি অবস্থা বলো? তোমাদের পড়াশোনা কেমন চলতেছে বা তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে আর কি, সেটা আমাকে কমেন্ট করে জানাও। এবং আমার নিজেরও এক্সাম চলতেছে আর কি, তারপরও তোমাদের জন্য ক্লাস নিচ্ছি। তো আশা করি তোমরা এটার প্রতিদান দিবা, একটা ভালো রেজাল্ট করবা আর কি, সেটাই তোমাদের কাছ থেকে প্রত্যাশা। তো সবাই আর কি যুক্ত হয়ে যাচ্ছে, যাই একটু তাড়াতাড়ি। আমি এখনই শুরু করব, আর 1 মিনিট অপেক্ষা করবো, তারপর ইনশাল্লাহ শুরু করব। ওকে, জুয়েলানাকে অসংখ্য ধন্যবাদ মেনশন করার জন্য। 30 সেকেন্ড, তারপরে শুরু করে দিব। ইয়াজ আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আর 10 সেকেন্ড অপেক্ষা করি, তারপরেই শুরু করব। ওকে, আলহামদুলিল্লাহ। ফারজানা হাসান বলছে ওকে, যাক ভালো হলেই ভালো। তোমাদের হাতে কিন্তু বেশি সময় নাই আর কি, যেহেতু এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেলে কিন্তু অ্যাডমিশন সিজনটা শুরু হয়ে যাবে আর কি। ওকে, সো সেকেন্ড টাইমাররা যারা ক্লাস করতেছো, তোমাদের এই সময়টা হচ্ছে রিভিশনের টাইম। তো ভালো মতো একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবে, এগুলো তোমাদের জন্য অনেক হেল্পফুল। ওকে, সো চলো আমরা শুরু করি আর কি। ওকে, আচ্ছা। তো আজকে হচ্ছে আমরা মেইনলি গতকালকে আমরা হচ্ছে তোমার পর্যায়বৃত্ত ধর্ম চ্যাপ্টারটা করছি। আজকে হচ্ছে আমরা গুণগত রসায়ন যে চ্যাপ্টারটা আছে এটা সলভ করবো। তো মেইনলি বলা যায় যে ভাই গুণগত রসায়ন এবং পর্যায়বৃত্ত ধর্ম থেকে কিন্তু মেইন এমসিকিউ গুলো আসে। আর হচ্ছে রাসায়নিক পরিবর্তন যেটা আছে এখান থেকেও আসে, বাট এখান থেকে তুলনামূলক কম। আর কর্মমুখী রসায়ন যেটা আছে এটা তো আর একটু ছোট আর কি।
তো এইখান থেকে আসা মানে আসবে এমসিকিউ, আসবে না এমনটা না, বাট এই দুইটা যেহেতু ভাই মেইন আমার আর কি, এই দুইটা যদি আমি ভালো মতো করতে পারি ইনশাল্লাহ কিন্তু অনেক এমসিকিউ আমি কমন পাবো। তো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ক্লাসটা যারা করো নাই তারা একটু মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ক্লাসটা করে নিবা আর কি, ইউটিউব চ্যানেলে গেলেই পেয়ে যাবা, আমাদের অ্যাডমিশন ওয়ারিয়ার্স ইউটিউব চ্যানেলে সার্চ দিলেই পেয়ে যাবা। আর যারা করছো তারা আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করো, ইনশাল্লাহ এখান থেকে গুণগত রসায়ন আজকে কমপ্লিট হয়ে যাবে। টপ 55 এমসিকিউ আজকে সলভ করাই দিব। শুধু এটা মনে করো এটা যে শুধু 55টা এমসিকিউ এমনটা না, এটা যদি ভালো মতো সলভ করো দেখবা যে সাথে সাথে অনেক এমসিকিউ কিন্তু আমাদের সলভ হয়ে যাবে। তো ভালো মতো ক্লাসটা করো, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকো, ক্লাস শেষে বুঝতে পারবা যে আসলে কতটা ইমপ্রুভমেন্ট তোমার হয়েছে আর কি। ওকে, আচ্ছা ভাইয়া কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আশা করি তোমরাও ভালো আছো এবং ক্লাসটা করার পর আরো ভালো থাকবে ইনশাল্লাহ। তো চলো শুরু করি। দেখো কি বলা হয়েছে ফার্স্ট এমসিকিউ, সবাই আমার সাথে সাথে আর কি একটু অ্যান্সার দিয়ে দিবা আর কি, যেহেতু তোমাদের পরশুদিন এক্সাম, আর যারা তো অনেকে আছে আগেও পড়ে আসছো, তো পারার কথা আর কি, আমার সাথে সাথে অ্যান্সার দিয়ে দিবা, তাহলে আমি বুঝতে পারবো ভালো মতো। ওকে, দেখো কি বলা হয়েছে, কার্বন ডাই অক্সাইডের ভাইয়া সম ইলেকট্রন বিশিষ্ট আয়ন কোনটি? কার্বন ডাই অক্সাইডের সম ইলেকট্রন বিশিষ্ট আয়ন। তো সম ইলেকট্রন বিশিষ্ট আয়ন মানে কি বোঝায়, যে কার ইলেকট্রন সংখ্যা কার্বন ডাই অক্সাইডের মতোই কি বলতো সমান আর কি। তবে দেখো কার্বন ডাই অক্সাইডে কয়টা ইলেকট্রন আছে, কার্বনে আছে কয়টা, 6টা, ঠিক আছে। অক্সিজেন আছে কয়টা বলতো, অক্সিজেন আছে 8টা, যেহেতু অক্সিজেন 2টা আছে তাহলে কয়টা, 8 × 2 মানে কয়টা, 16টা। তাহলে দেখো 8 দুগুণা 16 আর 2 কয়টা বলতো, 22টা। তো তোমাকে ফাইন্ড আউট করতে হবে 6 আর এখানে কত বলতো 16, 22টা ইলেকট্রন বা 22টা হচ্ছে আমার ইলেকট্রন কোথায় আছে আর কি, এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে আর কি। তো সবাই আর কি একটা 1 নাম্বার কোশ্চেন আনসার দিয়ে দাও তো, যে 22টা ইলেকট্রন কোথায় আছে, 22টা ইলেকট্রন কোথায় আছে বলো তো দেখি, একের অ্যান্সার, একের ডি। ওকে, আচ্ছা সো দেখি একের ডি যেহেতু বলছে, আমরা একের ডিটা আগে মিলানোর আগে আমরা এটা মিলাই কি, এনও মাইনাস। দেখো নাইট্রোজেন কয়টা, 7টা, অক্সিজেন কয়টা, 8টা, তাহলে 8 আর 7 মিলে কত হলো, 7 যোগ 8 যোগ কত, এই যে মাইনাস মানে কি একটা ইলেকট্রন আছে, এক্সট্রা আছে, মানে একটা ইলেকট্রন এক্সট্রা আছে বলে তো মাইনাস চিহ্নটা দিছি। তাহলে 1 যোগ হবে 8 আর 7 15 আর 1 কত 16 হইলো, আমার লাগবে হচ্ছে 22 বানানো। অক্সিজেন 3 আটা কত 24, 24 মাইনাস 1 কত 25, তাহলে এখানে আছে 25টা, ঠিক আছে। ক্লোরিন কয়টা ভাইয়া, 17টা, ক্লোরিন 17টা, অক্সিজেন কয়টা 8টা, 17 আর 25 আর কত 26 হইলো। নাইট্রোজেন দেখো তো ভাইয়া 3 7 21, 3 7 নাইট্রোজেন যেহেতু 7টা করে থাকে তাহলে 3 7 21 আর মাইনাস 1 আছে, তার মানে কয়টা হলো বলো তো 22টা হলো আর কি। তাহলে সম ইলেকট্রন বিশিষ্ট আয়ন কোনটা হবে, কার্বন ডাই অক্সাইডের সম ইলেকট্রন বিশিষ্ট আয়ন কোনটা, N3-। ওকে, 2 নাম্বার, আলফা বিটা গামা কণাগুলোর চার্জ যথাক্রমে কি কি, আলফা বিটা গামা বলো, আলফা বিটা গামা এটা তোমাদের জানা উচিত যে আলফা বিটা গামা এটা চার্জ কত বলো, আলফার চার্জ কত, বিটার চার্জ কত, গামার চার্জ কত। তো ভাইয়া এটা आंसर দিয়ে দাও তো সবাই, 2 নাম্বার কোশ্চেনটা আমি তোমাদের একটু ব্যাখ্যা দিতে লাগি। তো ভাইয়া আলফাটা কি, আলফা হচ্ছে ভাই দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আমরা কি বলি, আলফা কণা, ঠিক আছে। আলফা কণা কিন্তু ভাই কি বলতো +2 চার্জ বিশিষ্ট, ঠিক আছে। আলফা কণা কি +2 চার্জ বিশিষ্ট আর কি, যেটা হচ্ছে আলফা কণার সংকেত আর কি, ঠিক আছে। আলফা কণায় কি থাকে, পজিটিভ চার্জ থাকে। ওকে, আচ্ছা বিটা কি ভাইয়া, বিটা মানে মনে রাখবা ভাইয়া মাইনাস, বিটা মানে কত -1, তাহলে আলফা কত, আলফা হচ্ছে ভাইয়া +2, বিটা কত -1, বিটা মানে কত -1, বিটা মানে কত -1, তাহলে আলফা বিটা গামা, তাহলে +2 -1 আর গামা কত বলো তো, গামার কোনো চার্জ নাই, গামা হচ্ছে নিউট্রাল। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে ডি নাম্বারটা, আলফা বিটা গামা, ঠিক আছে। এটা মাথায় রাখবা, তোমার একসাথে 3টা এমসিকিউ হয়ে গেল আর কি। ওকে, আচ্ছা নেক্সট, কোন প্রক্রিয়ায় তোমার হচ্ছে 234/90 থেকে 234 PA তৈরি হয় আর কি, ঠিক আছে। সো এটা আনসার দাও তো, এইখান থেকে এইটা তৈরি হয়েছে কোন প্রক্রিয়ার মাধ্যমে বলো তো, কোন প্রক্রিয়ার মাধ্যমে এটা তৈরি হয়েছে বলো, কোন প্রক্রিয়ার মাধ্যমে এটা তৈরি হয়েছে, কোন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছে দেখি সবাই। এবার 3 নাম্বার কোশ্চেনের आंसर দিয়ে দাও দ্রুত, যে 3 এর आंसर কোনটা হবে, যে তোমার 234 থেকে 234 হইছে, 90 থেকে 91 হইছে, বলো তাহলে এটা কোন প্রক্রিয়ার মাধ্যমে হবে। ওকে দেখি কে আর কে কে आंसर দিছো। আচ্ছা 3-এর বি বলছে হামিদুল হক, বলছে 3-এর বি। আচ্ছা শেখ আহমেদ ইমন বলছে 3-এর বি। তারপরে হচ্ছে আর কে কে বলছে 3-এর বি, আকাশ মীর বলছে 3-এর বি। আচ্ছা ওকে, মুশফিকা সুবা ফাতেমা বলছে বি। আচ্ছা একজন বলছে আফিয়া খান বলছে এ, রিয়া জামিল বলছে বি।
ওকে, আচ্ছা আচ্ছা, সো দেখি আমরা এটার আনসার কোনটা হবে আর কি। আচ্ছা দেখো ভাইয়া, টিএইচ থেকে এনএ হইছে, সো তোমার দেখো মানে এখানে দেখো মেইনলি কি হইছে, দেখো ভর উপরেটা তো থাকে ভাইয়া ভর, ভর 234 ছিল, এখানেও 234 আছে, বাট দেখো প্রোটন সংখ্যা 90 থেকে 91 হইছে। তো ভাইয়া একটা জিনিস মাথায় রাখবা, বিটা মানে বৃদ্ধি, বিটা মানে কি ভাইয়া, ব ব, সবাই আমার সাথে সাথে কমেন্ট করো, বিটা মানে কি বলো তো, বৃদ্ধি, বিটা মানে কি ভাইয়া, বৃদ্ধি, বিটা বৃদ্ধি, তার মানে তোমার পারমাণবিক সংখ্যা 1 একক বৃদ্ধি পাবে। সো আগে ছিল 90, এখন হইছে কত, 91, তার মানে কি 1 বৃদ্ধি পাইছে না, তাহলে বিটা মানে কি হবে বলো তো, বৃদ্ধি পাইছে। তাহলে অ্যানসার কোনটা হবে, অ্যানসার হবে বি নাম্বারটা, বিটা বৃদ্ধি। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো, ব ব, বিটা বৃদ্ধি, ঠিক আছে, বিটা মানে কি বৃদ্ধি, বিটা মানে কি হয়, 1 বৃদ্ধি পায়, পারমাণবিক সংখ্যা 1 একক বৃদ্ধি পায়। আচ্ছা এরপর এইটার আনসার দাও, এরা পরস্পরের কি বলতো, 14/6 কার্বন, 16/8 অক্সিজেন, এরা পরস্পরের কি বলতো, হ্যাঁ বি মানে বৃদ্ধি, বিটা মানে বৃদ্ধি, ঠিক আছে, থ্যাংক ইউ, আফিয়া খান কমেন্ট করছে। এরপর সবাই এই কোশ্চেনের আনসার দাও যে তোমার কি বলা হয়েছে 14C থেকে, মানে এই যে দেওয়া আছে এখানে, এইটা এদের মধ্যে সম্পর্কটা কি বলতো, এদের মধ্যে সম্পর্কটা কি। আচ্ছা দেখো এদের মধ্যে দেখো বিয়োগ ফলটা দেখো 14, আর এখানে কত আছে 6 আছে, বিয়োগ করো তুমি ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করো, কত পাবা বলো তো, 8 পাবা, ঠিক আছে। এখান থেকে 16 থেকে 8 বিয়োগ করো, এখানেও কত পাবা, 8 পাবা। দেখো এদের আমাদের আর কিন্তু কোনো মিল নাই, ভর সংখ্যাও দুইটার আলাদা, পারমাণবিক সংখ্যাও দুইটার আলাদা, সো মিল আছে কোনটা, দেখো বিয়োগ ফল করলে মিল আছে, ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে সেইটা কিন্তু মিল আছে আর কি। সো ভাই যেহেতু আমরা জানি কি আইসোটোন, আইসোটোনে কি হয়, নিউট্রন সংখ্যা সমান, তাহলে দেখো এটা কি বলতো, নিউট্রন সংখ্যা, সো দুইটা যেহেতু নিউট্রন সংখ্যা সমান, তাহলে এটা কি আইসোটোন, টোনের ন আছে, নতে নিউট্রন সংখ্যা সমান, আইসোটোনে ভাই যে নতে কি নিউট্রন সংখ্যা, ঠিক আছে, নিউট্রন, আইসোটোনে ভাই তাহলে কি সমান হবে, নিউট্রন সংখ্যা সমান হবে। তাহলে অ্যানসার কোনটা হবে, 8 এর অ্যানসার, 4 এর অ্যানসার হবে কোনটা, বি নাম্বারটা, 4 এর অ্যানসার বি। আচ্ছা তাহলে আইসোটোনের উদাহরণ, তোমরা যদি আইসোটোনটা বুঝে থাকো তাহলে এবার 5 নাম্বার কোশ্চেনের অ্যানসার দিয়ে দাও। 5 এর অ্যানসার কোনটা হবে বলো, আইসোটোনটা আমরা কিভাবে বের করি, ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করে আমরা আইসোটোনটা বের করি আর কি, ওকে। আচ্ছা তাহলে বলো এটার অ্যানসার কোনটা হবে এরপরে। আচ্ছা বারবার ভুল হচ্ছে, সমস্যা নাই, ভুল হোক, এখন ভুল হলে কোনো প্যারা নাই, বাট পরীক্ষার হলে ভুল না হইলেই হইলো। ওকে সবাই এবার এটার আনসার দিয়ে দাও দেখি, কি বলা হয়েছে, 5 এর ডি হবে ভাইয়া, ডি হবে, ওকে ডি হবে, ওকে সবাই বলতেছে ডি হবে। আচ্ছা আমরা একটু দেখি এটা আনসার তাহলে কোনটা হবে, 4 এর বি, আচ্ছা 5 এর ডি বলছে, ওকে। আচ্ছা ফারজানা তাসনিম বলছে 8 বিয়োগ করে দেখা দিছে, ওকে থ্যাংক ইউ। আচ্ছা চলো আমরা দেখি, সো দেখো আইসোটোন মানে কি ভাইয়া, আইসোটোন মানে কি, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা কি হবে বলো তো, বিয়োগ হবে, তাই না। ওকে সো দেখো আমরা একটু বিয়োগ করি, দেখো এখান থেকে 7 থেকে 13 বাদ দাও, কত পাও, 6 পাও, এখান থেকে 6 থেকে 13 বাদ দাও, কত পাও, 7 পাও, তার মানে এটা মিললো না। পরেরটা দেখি, 40 থেকে 18 বাদ দাও, কত পাও, 22, আর এখানে কত পাও, 20 পাও, এটাও মিললো না। সি নাম্বার অপশনটা দেখি ভাইয়া, বিয়োগ করো, 40/20 মানে কত আসে, 20, 40 থেকে 19 বিয়োগ করলে কত আসে, 21 আসে, তার মানে এটাও মিললো না। এখানে দেখো 31 থেকে 15 বিয়োগ করো 16, 32 থেকে 16 বিয়োগ করো, এটাও 16, তার মানে কি সমান, এদের নিউট্রন সংখ্যা সমান। তাহলে নিউট্রন সংখ্যা কিভাবে বের করে বললাম, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, তো যেটা সমান হবে তারাই পরস্পরে কি হবে, আইসোটোন, আইসোটোনে কি সমান হয়, নিউট্রন সংখ্যা সমান হয় আর কি। আইসোটোপে কি সমান হয়, পতে কি সমান হবে, আইসোটোপ, আচ্ছা আইসোটোপে কি হবে, পতে প্রোটন সংখ্যা সমান, আইসোটোপ পতে প্রোটন সংখ্যা সমান, ওকে। আইসো বার, বার মানে কি বলতো, ভার, ঠিক আছে, বার মানে কি ভার, মানে যাদের ভর সংখ্যা সমান তাদেরকে আমরা বলবো আইসো বার, ওকে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এরপর দেখো নিচের কোন সেটটির আয়ন সমূহ সম ইলেকট্রনিক, সম ইলেকট্রনিক বা আইসো ইলেকট্রনিক জিনিসগুলো সব সেম, মানে যাদের ইলেকট্রন সংখ্যা সমান।
সো তুমি বলো তো নিজের কোন সেটটির আয়ন সমূহ সম ইলেকট্রনিক? ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, স্ট্রোনশিয়াম 2+। তো এটা হয়তো চান্সই নাই, কারণ কি এরা সবাই একই কি গ্রুপের মৌল। উপর থেকে নিচে গেলে কত কত পার্থক্য থাকে, অনেক বড় বড় পার্থক্য থাকে না? তাহলে এটা কি আইসো ইলেকট্রনিক হওয়ার চান্স আছে? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম এরা তো সবাই গ্রুপ 2 এর মৌল, তাই না? সো গ্রুপ 2 এর মৌল এটা পারমাণবিক সংখ্যা তো মিলবে না, বা ইলেকট্রন সংখ্যা তো মিলবে না। তাহলে ফার্স্ট অফ অল এ নাম্বারটা দেখেই বোঝা যাচ্ছে এটা বাদ, ঠিক আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন হবে সেম একই গ্রুপের মৌল, একই গ্রুপের মধ্যে তো পারমাণবিক সংখ্যার কি অনেক পার্থক্য থাকে না? তাহলে তো এটাও হবে না। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিনও একই গ্রুপের মৌল, গ্রুপ 17 এর মৌল। তাহলে এ আর বি অপশন দুইটাই বাদ। তোমার মানে কষ্ট করে ইলেকট্রন সংখ্যা বের করার কোনো দরকারই নাই, তুমি দেখেই কিন্তু বাদ দিয়ে দিতে পারতেছো। এরপর সি নাম্বারটা, এরা তো আলাদা, এদেরটা আমরা মিলাই দেখতে পারি। দেখো নাইট্রোজেন 3-, তো নাইট্রোজেন মানে কত? 7। 3- মানে কত? 3- মানে কি 3 ইলেকট্রন বেশি আছে? তাহলে 7 আর 3 মিলে কত হইলো? 10। অক্সিজেন 2- 8 আর 2- মানে কত? 10। ফ্লোরিন 9 আর মাইনাস আছে, তার মানে কত হয়ে গেল বলো তো? 10 হয়ে গেল আর কি। তাহলে এইটা দেখো কি হবে বলো তো? এইটা হবে কি আইসো ইলেকট্রনিক। ওকে, এটা হবে কি আইসো ইলেকট্রনিক। আচ্ছা, সো আমার আর কষ্ট করে বাকিগুলো করার দরকার নেই, আমি দেখেই বুঝতে পারতেছি কি বলতো? অ্যান্সার হবে সি নাম্বারটা। এরপর আসি 7 নাম্বার। একটি কার্বন 12 পরমাণুর ভর প্রায় কত গ্রাম? বলতো কার্বন 12 পরমাণুর ভর প্রায় কত গ্রাম? একটি কার্বন 12 পরমাণুর ভর প্রায় কত গ্রাম? এখানে তোমাকে 4টা ভর দেওয়া আছে, সো বলো এটার অ্যান্সার কোনটা হবে? এরপরে সবাই হচ্ছে 7 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও। 7, সবাই 7 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও। 7 এর অ্যান্সার কোনটা হবে বলো? 7 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার দাও। 7 এর অ্যান্সার কোনটা হবে বলো? ওকে, 7 এর অ্যান্সার রিয়া জামিল বলছে এ। ওকে, তাড়াতাড়ি দ্রুত, বাকিটাও দ্রুত অ্যান্সার দিয়ে দাও। আচ্ছা, 7 এর এ, 7 এর বি আসছে অ্যান্সার। ওকে, আচ্ছা দেখি আর কি অ্যান্সার দিবা। 7 এর এ আসছে, 7 এর বি আসছে। ওকে, অনেকগুলো অ্যান্সার আসছে আর কি। তো দেখো একটি কার্বন, এখানে বলা হয়েছে কি একটি কার্বন 12 পরমাণুর ভর, একটি কার্বন, ঠিক আছে? তবে 1 মোল কার্বন পরমাণুর ভর কত বলতো? 1 মোল কার্বন পরমাণুর ভর কত? ঠিক আছে, 1 মোল কার্বন পরমাণুর ভর কত? মানে হচ্ছে 6.02 ইন্টু 10⁻23টা। 6.02 মানে 1 মোল মানে কত? 6.02 ইন্টু 10⁻23টা না? মানে এইটার ভর কত? এইটার ভর হচ্ছে 12 গ্রাম, ঠিক আছে? 1 মোল মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার কার্বন পরমাণুর ভর কত? 12 গ্রাম। ওকে, সো তোমাকে আজ করা হয়েছে কি একটি কার্বন পরমাণুর ভর কত গ্রাম? একটি, ঠিক আছে? একটির ভর কত? তাহলে তুমি কি জানো যে 6.02 ইন্টু 10⁻23টার ভর কত? 12 গ্রাম। সো এখানে বলা হয়েছে একটার ভর কত, তাহলে একটার ভর কত হবে বলতো? 12/6.02 ইন্টু 10⁻23টা হবে না? এটা হবে না? এটা কিন্তু খুবই সহজ ক্যালকুলেশন করা। এটার ক্যালকুলেশন করা কিন্তু কি বলতো? খুবই সহজ। সো দেখো এই যে 6 দিয়ে তুমি 12 রে কাটো, কত পাও? 2 পাও। তাহলে দেখো 2 পেয়ে গেলা। তাহলে 2 ইনটু এই যে 10⁻23 নিচে আছে, উপরে গেলে কি হয়ে যাবে? +23, উপরে গেলে কি হয়ে যাবে? -23। তাহলে 2 ইনটু 10⁻23। সো দেখো তো কোন অপশনটা মেলে? 2 ইনটু 10⁻23, এই যে 1.99 মানেই তো 2 ইনটু 10⁻23। তাহলে অ্যানসার কোনটা হবে? অ্যানসার হবে ভাইয়া সি নাম্বারটা। অ্যানসার কোনটা হবে? অ্যানসার হবে সি নাম্বারটা। কিভাবে হবে বুঝতে পারছো? অ্যানসার কিভাবে হবে? সি নাম্বারটা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ছিল, তোমরা যারা সিকিউতে দিবা বা এমসিকিউ দিবা দুইটার জন্য গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু ক্যালকুলেটর ছাড়াই করে ফেললাম যে একটি কার্বন 12 পরমাণু, একটি, এখানে কার্বন 12 পরমাণুর ভর জানতে চাই, একটার ভর কত? সো অ্যাভোগাড্রোর ভর হচ্ছে 12, তাহলে একটার ভর কত? আশা করি ক্লিয়ার। কোন জোড়াটি পরস্পর আইসোবার? তো ভাইয়া বার মানে কি বলতো? ভর।
বার, ওই যে বাটখারা বা বার দিয়ে কি মাপে বলো তো, ভর মাপে না। তো আইসোবারে কি হবে ভাইয়া, যার ভর সংখ্যা সমান। সো তুমি দেখো তো ভাই কোনটার ভর সংখ্যা সমান, এই দেখো এটাও 64, এটাও 64, এটাও 64, এটাও 64। সো দেখো তুমি তো ভাইয়া বলবা যে এখন অ্যান্সার তো ভাইয়া এও হইতে পারে ডি হইতে পারে, বলো তো কোনটা অ্যান্সার হবে দেখি। 8 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও তো। কোশ্চেনটা অনেক সহজ মনে হচ্ছে না, আইসোবার আসছে ভাইয়া, আইসোবার কত সহজ কোশ্চেন, বাট এখানে একটা টুইস্ট আছে দেখো। সবাই অ্যান্সার দাও, তারপর আমি সলভ করে দিচ্ছি আর কি। আটের অ্যান্সারটা দেখো, এখানে একটা টুইস্ট আছে। কি টুইস্টটা কি আমরা একটু দেখি। দেখো টুইস্টটা হচ্ছে যে ভাইয়া দুইটাই 64 দেওয়া আছে, তো আমি 64 দেখেই তো ভাইয়া এই অ্যান্সারটা দাগাই দিব। 64 দেখেই কি তোমরা এই অ্যান্সার দাগাই দিবা না? 64 দেখেই কি তোমরা এই অ্যান্সারটা দাগাই দিবা না? এ হবে না, এ হবে না, বলবা যে 64 64 মিলে গেছে তো ভাইয়া আইসোবার মানে তো ভাইয়া ভর সংখ্যা সমান, এটা দেখে তো এ কারেক্ট। বাট টুইস্টটা দেখো, এটাও 64। কপারের কি ভাই পারমাণবিক সংখ্যা কখনো 30 হয়? কপার কি কখনো 30 হয়? জিঙ্ক কি কখনো ভাই 29 হয়? সো তোমাকে এট দ্য সেম টাইম পারমাণবিক সংখ্যাটার দিকে নজর রাখতে হবে। এইটা দেখো তো ভাই ঠিক আছে নাকি? এটাও 64 64 ঠিক আছে আইসোবার। পারমাণবিক সংখ্যা ভাই কপারের কত 29 ঠিক আছে, জিঙ্কের কত ভাই 30 ঠিক আছে, এই অপশনটা কিন্তু মিলছে। সো দেখার সাথে সাথে এই অ্যান্সারটা দাগাই দিবা, এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। চারটা অপশনই ভালো মতো পড়বা, তারপরে তুমি অ্যান্সার সিলেক্ট করবা আর কি। ওকে, তাহলে অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বারটা হবে। 8 এর অ্যান্সার ডি। 9 নাম্বার, ভেদন ক্ষমতার ক্রম অনুসারে আলফা বিটা গামা রশ্মির বিকিরণগুলো সাজানো হয়, বলতো কার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি? আলফার বেশি, বিটার বেশি নাকি গামার বেশি? বলতো কার সবচেয়ে বেশি? আলফার বেশি, বিটার বেশি নাকি গামার বেশি? বলতো কার সবচেয়ে বেশি? আলফা বিটা গামা, বলো কার বেশি? আচ্ছা 9 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দেবো সবাই। 9 এর অ্যান্সারটা দেখি যে আলফা বিটা গামা রশ্মিগুলোর মধ্যে কার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি? নয় সি ওকে। আচ্ছা দেখো ভাইয়া, সবসময় মাথায় রাখবা যে ক্যান্সার কোষ ধ্বংস করতে কোনটা ইউজ করা হয়? বলতো গামা। ক্যান্সার কোষ ধ্বংস করতে কোনটা ইউজ করা হয়? গামা। কারণ কি গামার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, গামার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি ঠিক আছে। এইটাও এট দ্য সেম টাইম তোমার আমি আরেকটা এমসিকিউ বলে দিলাম যে সব মানে ক্যান্সার কোষ ধ্বংস করতে আমরা কোনটা ইউজ করি? গামা ইউজ করি ঠিক আছে। সো গামার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, তারপরে কে বলতো? বিটা, তারপরে কে বলতো? আলফা। গামা বিটা আলফা ঠিক আছে, সবচেয়ে বেশি ভেদন ক্ষমতা কার? গামা, তারপরে বিটা, তারপরে কার বলতো? আলফার। ওকে আচ্ছা, বিটা রশ্মির আপেক্ষিক চার্জ কত? তো একটু আগে বলছি বিটা মানে কি বলতো? বৃদ্ধি। বিটা মানে কি? বৃদ্ধি। সো বিটা রশ্মির আপেক্ষিক চার্জ কত? 9 নাম্বার 10 নাম্বার 10 নাম্বার দেখার সাথে সাথে অ্যান্সার হয়ে যাবে। বলো বিটা রশ্মির আপেক্ষিক চার্জ কত? বিটা রশ্মির আপেক্ষিক চার্জ কত? বিটা, দেখো বিটা রশ্মির আপেক্ষিক চার্জ কত? বিটা রশ্মির আপেক্ষিক চার্জ তো বিটা মানে কি? বৃদ্ধি। বিটা মানে কি? পারমাণবিক সংখ্যা একক বৃদ্ধি পায় এবং বিটার চার্জ কি হয় বলতো? -1। বিটার চার্জ কি ভাইয়া? -1। বিটার চার্জ কি ভাইয়া? -1। সবাই আশা করি আর ভুল হবে না। নিচের কোনটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়? সো একটু আগে জানছি আমরা গামা রশ্মি ইউজ করা হয়, পাশাপাশি একটা মৌল ইউজ করা হয়, বলতো কোনটা ইউজ করা হয় তোমার ক্যান্সার চিকিৎসায়? সো এটা আমরা দেখো খুব সহজে মনে রাখবো ঠিক আছে। ক্যান্সার চিকিৎসার মধ্যে কোনটা ব্যবহার করা হয় বলতো? ক্যান্সার চিকিৎসায়, ক্যান্সার চিকিৎসায় কোনটা ব্যবহার করা হয়? আচ্ছা দেখো ক্যান্সার ভাইয়া, ক্যান্সার কি অনেক ক্ষতিকারক একটা জিনিস না? এটা কি ভাই সহজে মারা যায় বলতো? ক্যান্সারকে কিন্তু ভাই সহজে কিন্তু মারা যায় না, ক্যান্সার সেলকে সহজে মারা যায় না। তো একে মারতে গেলে ভাই একটা মনে রাখবা ওর মতোই শক্তিশালী কাউকে লাগবে। তো ওর মতো শক্তিশালী কে ভাইয়া? ডন ঠিক আছে। ওর মতো ওকে মারার জন্য আমরা কাকে নিয়ে আসবো? ডনকে নিয়ে আসবো। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো ডন ঠিক আছে, DON ডন। তো ভাই মনে রাখবা ক্যান্সার কি অনেক মানে তোমার অনেক ক্ষতিকারক বা হচ্ছে অনেক কি ভয়ঙ্কর একটা জিনিস, ওকে মারতে গেলে কারে লাগবে? এখন ডনকে নিয়ে আসা লাগবে। তো মনে পাবে রে ডন ঠিক আছে, রে ডন ঠিক আছে, রে ডন ঠিক আছে, রে ডন। তাহলে রে ডন, তাহলে ক্যান্সার কোষ ধ্বংস করতে আমার কোনটা লাগে ভাইয়া? রেডন রে লাগে। এখন অনেকে ভাইয়া রেডনের চিহ্ন জানে না, অনেকে আরে দিয়ে দেয়। আরে ভাইয়া রেডিয়াম, তোমার লাগবে রেডন। রেডনের সংকেত কি ভাইয়া? RN ঠিক আছে, RN। RN এই যে আর আর এই এন, রেডন ঠিক আছে, RN। তাহলে সবাই মনে রাখবে ভাইয়া ক্যান্সার কোষ ধ্বংস করতে কাকে লাগবে? ডনকে লাগবে। ডন মানে কি? রে ডন ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ভাইয়া বি নাম্বারটা। সবাইকে কমেন্ট করছি ডন, কমেন্ট করতে বসি। এমডিসিএম কমেন্ট করছে ডন। আচ্ছা
মুশফিকা সোহা ফাতেমা কমেন্ট করছে ডন। আচ্ছা এমডি সিয়াম কমেন্ট করছে ডন। তারপরে শেখ আহমেদ ইমন কমেন্ট করছে ডন। ওকে থ্যাংক ইউ। আচ্ছা কোন কণিকার স্থায়িত্ব সবচেয়ে কম, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নাকি মেসন? বলো তো কোন কণার তোমার হচ্ছে কি স্থায়িত্ব সবচেয়ে কম? বলো কোন কণার স্থায়িত্ব সবচেয়ে কম? তো ভাইয়া মনে রাখবা, আমরা জানি যে স্থায়ী কণা কি কি বলতো? স্থায়ী কণাগুলো কি কি, স্থায়ী কণিকাগুলো কি কি? ইলেকট্রন, প্রোটন আর কি বলতো? নিউট্রন। আমরা পেন দিয়ে মনে রাখছিলাম, পিইএন। সবাই আমার সাথে কমেন্ট করো পেন, তাহলে মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা পেনে কি হইলো ভাইয়া? পিতে প্রোটন, ইতে ইলেকট্রন আর এনতে কি নিউট্রন। বা তোমরা এমনি জানো প্রোটন, ইলেকট্রন, নিউট্রন এরা কি স্থায়ী কণিকা, ঠিক আছে? এখানে বলা হয়েছে তোমার স্থায়ী তো সবচেয়ে কম, মানে অস্থায়ী কণিকা। অস্থায়ী কণিকা কোনটা? এই যে মেসন, ঠিক আছে? তাহলে এইটা হবে অ্যানসার। তাহলে অ্যানসার কোনটা হবে? মেসন, ঠিক আছে? অ্যানসার কোনটা হবে? মেসন। ওকে আচ্ছা এর জন্য এটার স্থায়িত্ব কি সবচেয়ে কম, ইলেকট্রন প্রোটন তো স্থায়ী কণিকা আর কি। ওকে আচ্ছা তারপর আসি, প্রোটনের প্রকৃত ভর কত? প্রোটনের প্রকৃত ভর, প্রোটনের প্রকৃত ভর কত বলো তো? এগুলো কিন্তু সব এইচএসসি তে আসা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ওকে এইচএসসি তে আসা কিছু কোশ্চেন আছে ভার্সিটি, কিছু কোশ্চেন আছে এইচএসসি। সো এইচএসসি তে কিন্তু এই কোশ্চেনগুলো আসছে যে প্রোটনের প্রকৃত ভর কত, প্রোটনের প্রকৃত ভর কত। সো দেখো ভাইয়া প্রোটনের প্রকৃত ভর, আর তোমার হচ্ছে আরেকটা ভর কার আছে বলতো? তোমার হচ্ছে নিউট্রন। নিউট্রনের প্রকৃত ভরের মধ্যে অনেক মিল আছে আর কি। তবে প্রোটনেরটা হচ্ছে 1.673 আর নিউট্রনেরটা কি 1.675। সো পার্থক্য দেখো, পার্থক্য হচ্ছে একটা 3 আর একটা কি বলতো 5। তোমার এবার নিউট্রাল, তোমার 5 কি একটা নিউট্রাল সংখ্যা না? 5 কি একটা নিউট্রাল সংখ্যা না? 5 মনে রাখবা কি একটা নিউট্রাল সংখ্যা কি। ওকে তাহলে 675 হচ্ছে বা নিউট্রাল তে নিউট্রন, আর 673 এটা কি বলতো? এটা হচ্ছে প্রোটন। তাহলে প্রোটনের প্রকৃত ভর কত হবে? 1.673 ইনটু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। আর এই 675 এটা কার বলতো? এটা হচ্ছে ভাইয়া তোমার নিউট্রনের। সো আমাদের অ্যানসার কোনটা হবে? অ্যানসার হবে ভাইয়া সি নাম্বারটা। ওকে আচ্ছা এরপর আসি, আলফা কণার বৈশিষ্ট্য কোনটা? বলো আলফা কণার বৈশিষ্ট্য কোনটা? আচ্ছা আরেকটা বিষয় আমি বলে রাখি, তোমরা যারা মনে করো ক্লাস করতেছো, ক্লাসের পাশাপাশি এক্সামও দিতে হবে, সো এক্সামের জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ খোলা আছে তোমাদেরই জন্য। তো সবাই আর কি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটায় যুক্ত হয়ে যাবা। হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু লিঙ্ক দেওয়া হচ্ছে আর কি এক্সামের। তো ঝামেলা যেটা হয় যে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক মনে করো কেউ যদি পরে জয়েন করে, সে আগের কোনো মেসেজ পায় না আর কি। তো যখনই এসে দেখে যে ফাঁকা, তখন অনেকে লেফট নিয়ে নেয় বা হচ্ছে বের হয়ে যায় আর কি। সো একটু ওয়েট করবা, লিঙ্ক আবার দিয়ে দেওয়া হবে আর কি। তোমরা এসে যখন ফাঁকা দেখো ভাবো যে আসলে কিছুই নাই, না তুমি জয়েন করছো পরে, এই জন্য আগের মেসেজগুলো শো করে না আর কি। সো আমরা বারবার এই জন্য লিঙ্কগুলো দিই, আবার অনেকে জয়েন করার পর বারবার লিঙ্কের পড়ানো বিরক্ত হয়। সো সব মিলে আসলে সবাই জয়েন হয়ে যাও দ্রুত, তাহলে আর এই সমস্যাটা হবে না। ওকে সো সবাই আর কি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব আর কি। সো সবাই আর কি একটু যুক্ত হয়ে যাবে। ওকে আচ্ছা সো এবার সবাই জানাও এই কোশ্চেনটার অ্যান্সার জানাও যে 14 অ্যান্সার কোনটা হবে? 14 নম্বর কোশ্চেন অ্যান্সারটা সবাই একটু জানাও। আলফা কণার বৈশিষ্ট্য কোনটা? আলফা কণার বৈশিষ্ট্য কোনটা? বলো আলফা কণার বৈশিষ্ট্য কোনটা? তো দেখো ভাইয়া আলফাতে ভাইয়া কি বলা হয়েছে? অ্যান্সার কি দিছো তোমরা? 13C। আচ্ছা দেখি, সরি 14C বলছো। আচ্ছা দেখি, দেখো আলফাতে ভাইয়া দুটা প্রোটন দুটা ইলেকট্রন আছে ভাইয়া। আলফার সংকেতটা কি বলতো? আলফা হচ্ছে ভাই হিলিয়াম, বুঝছো? আলফা মেইন কথা কি হিলিয়াম, ঠিক আছে? 4/2 হিলিয়াম লিখবা, তারপরে দ্বিধনাত্মক হিলিয়ামকে বলা হচ্ছে। তাহলে হিলিয়াম 2+, 2+টা মানে কি? হিলিয়ামে তো দুইটা ইলেকট্রন থাকে, দুইটা প্রোটন থাকে। তো হিলিয়াম থেকে বা যখন দুইটা ইলেকট্রন ত্যাগ হয়ে গেছে, তখন আমি কি লিখতেছি? 2+ লিখতেছি। তার মানে কি ওখানে আর কোনো ইলেকট্রন আছে? ওখানে কিন্তু আর কোনো ইলেকট্রন নাই। তাহলে এখানে কি বলছে? দুইটা প্রোটন। হ্যাঁ আলফাতে দুইটা প্রোটন আছে, বাট দুইটা ইলেকট্রন কি আছে? না, দুইটা ইলেকট্রন তো ত্যাগ হয়ে গেছে, কোনো ইলেকট্রনই নাই। তাহলে এ নাম্বার অপশনটা ভুল। এটা খুব ধীর গতি সম্পন্ন করা না, এটা খুবই দ্রুত গতি সম্পন্ন করা না। আলফা যে তোমার রাদারফোর্ড আলফা কোণা বিচ্ছুরণ পরীক্ষা করেছিল, ধীর গতিতে মারলে কি হবে? দ্রুত মারতে হবে আর কি। ওকে সো খুব ধীর গতি সম্পন্ন করা, এটা ভুল। এর ভর সংখ্যা 2। আলফার ভর সংখ্যা কত বলতো? আলফা তো ভাই হিলিয়াম, আলফার ভর সংখ্যাও যা, হিলিয়ামের ভর সংখ্যাও তা। তাহলে ভর সংখ্যা কত হবে? 4 হবে। ভর সংখ্যা 2 দেওয়া, এটাও ভুল। তাহলে কি হবে ভাইয়া? ইহা ধনাত্মক চার্জিত কণা। এইটা ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? 14 অ্যান্সার হবে ভাইয়া সি নাম্বারটা। ওকে ভাই আমরা বুঝলাম। 15 নিচের কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয়? এইটা তোমাদের অ্যান্সার দিতে হবে। নিচের কোনটার ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয়? বলো নিচের কোনটার ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয়? বলো। আচ্ছা আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা তোমাদের কমেন্টে দিয়ে দিচ্ছি আর কি, পিন করে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে আর কি।
সবাই একটু এই কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও দ্রুত। ওকে, নিচের কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য না? এটা কিন্তু খুবই সহজ। বোর তত্ত্বটা কার ক্ষেত্রে প্রযোজ্য? যাদের একটা কি আছে বলতো, ইলেকট্রন আছে, তাদের ক্ষেত্রে কি হয়, বোর তত্ত্বটা প্রযোজ্য হয়। যাদের একটা ইলেকট্রন আছে তাদের ক্ষেত্রে কি হয়, বোর তত্ত্বটা প্রযোজ্য হয়। আচ্ছা, সো দেখো আমরা একটু দেখি যে ভাই কার একটা ইলেকট্রন আছে। এখন ভাই আমরা তো জানি যে ভাই একটা ইলেকট্রন আছে, কার একটা ইলেকট্রন আছে ভাই, আমরা কি জানি শুধু হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, আমরা এটা জানি না। তো ভাই হাইড্রোজেন বাদেও কিন্তু আরো অনেকের কি আছে, একটা ইলেকট্রন আছে। মানে অন্য কোনো পরমাণু নাই, বাট অনেক আয়নের আছে, ঠিক আছে। যেমন হিলিয়াম, দেখো হিলিয়ামের ভাই কি, হিলিয়ামের তো ভাই দুইটা ইলেকট্রন। বাট যখন ভাই আমি হিলিয়ামের তো ভাই কি দুইটা ইলেকট্রন না, যখন আমি ভাই হিলিয়াম প্লাস বলবো, হিলিয়াম প্লাস যখন হয়ে যাবে তাহলে কি একটা ইলেকট্রন ত্যাগ হয়ে গেল, তার মানে ওর কয়টা ইলেকট্রন দাঁড়ালো, একটা দাঁড়ালো আর কি। সো তুমি ফাইন মানে খুঁজবা যে ভাই কার একটা ইলেকট্রন আছে, সেটা আয়ন হোক আর পরমাণু হোক, যার একটা ইলেকট্রন পাবা তার ক্ষেত্রে আমার কি হবে, বোর তত্ত্ব প্রযোজ্য হবে। সো হাইড্রোজেনের ক্ষেত্রে কি প্রযোজ্য ভাই? হ্যাঁ, হাইড্রোজেনের তো ভাই একটা ইলেকট্রন আছে, প্রযোজ্য। হিলিয়ামে কি প্রযোজ্য না? হিলিয়াম প্লাস মানে কয়টা ইলেকট্রন, হিলিয়ামে দুইটা, হিলিয়াম প্লাস মানে কয়টা, একটা। লিথিয়ামে কয়টা ইলেকট্রন থাকে, তিনটা। লিথিয়াম 2+ মানে কয়টা, লিথিয়াম 2+ মানে একটা। লিথিয়াম তিনটা থেকে দুইটা বাদ গেছে, মানে কয়টা, একটা। যদি ভাই শুধু লিথিয়াম প্লাস বলতো তাহলে কিন্তু আবার হইতো না, লিথিয়াম তিনটা, লিথিয়াম প্লাস মানে দুইটা, তাহলে দুইটার ক্ষেত্রে এটা হইতো না। এই জন্য লিথিয়াম 2+ হওয়া লাগবে, এটার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। বাট হাইড্রোজেন প্লাসের ক্ষেত্রে কি প্রযোজ্য? হাইড্রোজেনের ক্ষেত্রে প্রযোজ্য। হাইড্রোজেন প্লাসের তো কোনো ইলেকট্রনই নাই, তাহলে এটার ক্ষেত্রে কি বোর তত্ত্ব প্রযোজ্য হবে? হবে না কিন্তু। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে বি নাম্বারটা। আচ্ছা, প্লাঙ্কের ধ্রুবকের মান, এই তো এই একটা কোশ্চেন পাইছি, অনেক ইন্টারেস্টিং একটা কোশ্চেন, বা একটা কোশ্চেন, সহজ একটা কোশ্চেন। তো সবাই অ্যান্সার দিয়ে দাও যে প্লাঙ্কের ধ্রুবকের মান কত, বলো প্লাঙ্কের ধ্রুবকের মান কত, বলো। এটা সবাই দ্রুত অ্যান্সার দিয়ে দাও, এটা খুবই সহজ কোশ্চেন, বলো। এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বলো বলো বলো। এটা ইন্টারেস্টিং একটা কোশ্চেন, সো সবাই একটা অ্যান্সার দিয়ে দাও দেখি, প্লাঙ্কের ধ্রুবকের মান কত, প্লাঙ্কের ধ্রুবকের মান তোমাদের এটা জানা উচিত। প্লাঙ্কের ধ্রুবকের মান কত, খুবই সহজ একটা কোশ্চেন, ওকে। হ্যাঁ, অপশনগুলো সব ঠিক তুলছে, ওকে। বলো 16 অ্যান্সার এ, ওকে। 16 একটা অ্যান্সার এ পাইছি, ওকে। 16 অ্যান্সার এ পাইছি, ওকে। এ দিছে একটা, বাকিরাও অ্যান্সার দাও দ্রুত, 16 অ্যান্সার গুলো দ্রুত দিয়ে দাও। আচ্ছা, 16 বি বলছে, একজন বলছে বি, ওকে, বিও পাইছি। আচ্ছা, নেক্সট। বলো 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 দ্রুত, 16 এ, ডি, আচ্ছা ডি বলছে, ওকে। আচ্ছা দেখি, তো ভাইয়া দেখো, আমরা জানি যে প্লাঙ্কের ধ্রুবক কি 6.626 ইন্টু 10⁻³ কি জুল, ঠিক আছে, জুল সেকেন্ড। তাহলে এটা হচ্ছে কি একক, এটা হচ্ছে ভাইয়া এসআই একক, ঠিক আছে। আচ্ছা, এখন ভাই সিজিএস এককে কি, সিজিএস একক ভাই সেম, জাস্ট 10⁻³ এর জায়গায় কি হয়ে যাবে, 10⁻27 হয়ে যাবে, কি হয়ে যাবে, 10⁻27 হয়ে যাবে। আর জুলের জায়গায় কি হয়ে যাবে, আর্ক সেকেন্ড। সো তোমার কাছে মনে হবে তাহলে অ্যান্সার কোনটা হবে, এখানে তো পুরোপুরি ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে এ নাম্বারটা, ওকে। তোমার কথা রাইট, এ নাম্বারটা রাইট, বাকি দুইটা কি ভুল, এটা তো তোমার দেখতে হবে। সো দেখো বি নাম্বারটা দেখো, 6.626 পয়েন্টটা ছিল কোথায়, ছয়, মানে দুইটা ছয়ের মাঝখানে। এখন দেখো পয়েন্টটা কি হয়ে গেছে, এক ঘর ডানে সরে গেছে, এক ঘর ডানে সরে গেছে। তো ভাই মনে রাখবা, ডানে গেলে মাইনাস কি হয় বলো তো, বাড়ে। ডানে মনে রাখবা বাড়ে, ঠিক আছে, ডানে কি হয়, বাড়ে, ঠিক আছে, ডানে বাড়ে। আর বামে কি হয় বলো তো, কমে। বামে কি হবে, কমে। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো, বামে কি হবে বলো তো, কমবে। আর ডানে কি হবে বলো তো, বাড়বে। ডানে বাড়বে, বামে কমে। তুমি একটা মুখস্থ করো, সবাই আমার সাথে সাথে কমেন্ট করো, বামে কমে। ডান হাতে কি হয়, তোমার বৃদ্ধি পায়, মানে ডান হাত কি ভালো কাজ, ঠিক আছে। ডানে তুমি মানে ডান হাতে যত কাজ করো তোমার সওয়াব তত কি হবে, বাড়বে, তাই না। তোমার আবার ডান হাত, ঠিক আছে, ডান মানে কি বৃদ্ধি, আর বাম মানে কি বলতো, কম। সো দেখো দশমিকটা তুমি কোথায় নিচ্ছ বলতো, দশমিকটা তুমি ডানের দিকে নিচ্ছ না, যে এখান থেকে কোথায় নিচ্ছ, এদিকে নিচ্ছ, মানে ডানে নিচ্ছ, তাহলে পাওয়ারও কি হবে বলতো, বাড়বে। আলটিমেটলি কমতেছে, বাট সংখ্যাটা কি হচ্ছে, বাড়তেছে না। -27, এখানে কত হয়েছে, -28 হয়েছে। এখানে দেখো আরো এক ঘর বাড়াইছো,
এই দেখো এখানে দশমিকটা 6 পরে 2 এর পরে নিশ্চয়ই বাদ, তাহলে আরো এক ঘর বাড়াইছো, তাহলে -28 থেকে কি আরো বেড়ে যাবে না, -29 হয়ে যাবে। তার মানে দেখো মাইনাসের ক্ষেত্রে অনেকেই হয়তো বা এই চিহ্নটা পেঁচায় ফেলো আর কি। সো এটা মাথায় রাখবা যে বামে গেলে কি হবে বলতো কমে, আর ডানে গেলে কি, সরি বামে গেলে কি হয় বলতো কমে, হ্যাঁ, আর ডানে গেলে কি হয় বলতো বাড়ে। সো এটা ডানে যাচ্ছে, দশমিকটা ডান দিকে বাড়তেছে, মানে ডান দিকে আগাচ্ছে, তার মানে কি হচ্ছে বাড়তেছে, পাওয়ারও তুমি 27, 28, 29 যে কয় ঘর বাড়বে সেটা করে দিবা। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে সব কয়টি। এটা কি সবাই বুঝতে পারছো? হ্যাঁ, ডানে বাড়ে বামে কমে, ডানে বাড়ে বামে কমে, এটা লিখে রাখবা বা নোট করে রাখবা, তাহলে ভুল হবে না। বোরের পরমাণু মডেল কোনটির জন্য প্রযোজ্য হবে? আগেরটা বলছিল কোনটির জন্য প্রযোজ্য হবে না, আর এবারটা বলছি কোনটির জন্য প্রযোজ্য হবে। তাহলে এটার আনসার দাও। বলো 17 নাম্বার কোশ্চেন আনসার দাও তো, 17 আনসার কোনটা হবে? 17 নম্বর কোশ্চেন আনসার দাও তো দেখি। 17, হ্যাঁ 17, এবার 17, এবার সবাই 17 নম্বর কোশ্চেন আনসার দাও। ওকে 17 সি, ইমন বলছে 17 সি। ওকে বাকিরাও দেখি জানাও 17 আনসার কোনটা হবে। ওকে লাবিবা তাবাসসুম বলছে ডি। আচ্ছা দেখি 17 নম্বর কোশ্চেন এবার আমরা একটু সলভ করি। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। ফারজানা তাসনিম কমেন্টও করে দিয়েছে সবগুলা, সবাই স্ক্রিনশট নিয়ে রাখো তাহলে সুবিধা হবে। বোরের পরমাণু মডেল কোনটির জন্য প্রযোজ্য হবে? সো একটা পরমাণু যার আছে, বেরিলিয়ামের তো ভাইয়া হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম 4, তাহলে বেরিলিয়াম প্লাস মানে কয়টা? 3টা। হাইড্রোজেন প্লাস মানে তো এখানে কোনো নাই, 0 হয়ে গেছে। হিলিয়াম প্লাস, এই তো হিলিয়াম কত 2, হিলিয়াম প্লাস মানে কত 1, ঠিক আছে। অ্যান্সার কোনটা হবে? হিলিয়াম প্লাস। এখন ভাই লিথিয়াম 2 প্লাস, লিথিয়াম 2 প্লাসেও তো ভাই কি আছে? লিথিয়াম 2 প্লাসেও কয়টা আছে বলো তো? দেখো লিথিয়াম 2 প্লাস, তাহলে এটাও তো হবে। লিথিয়াম 2 প্লাসও কয়টা আছে? একটা ইলেকট্রন আছে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, লিথিয়াম 2 প্লাসও কিন্তু হওয়ার কথা। সো এখানে টাইপিং মিস্টেক করছে আর কি, এখানে লিথিয়াম শুধু প্লাস হবে আর কি, লিথিয়াম 2 প্লাস দিয়ে রাখছে আর কি। যাই হোক, সো অ্যান্সার কিন্তু এই দুইটাই কারেক্ট হয় কি, কোনটার ক্ষেত্রে প্রযোজ্য হবে? হিলিয়াম প্লাসও হয়, লিথিয়াম প্লাসও হয় আর কি, ঠিক আছে। মানে এখানে লিথিয়াম প্লাস যদি হতো তাহলে হতো না, এখানে যদি অপশন লিথিয়াম 2 প্লাস দেওয়া, তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু তোমার বোর পরমাণু মডেল কিন্তু প্রযোজ্য হবে, হিলিয়াম প্লাস হবে, লিথিয়াম 2 প্লাস হবে আর কি। ওকে আচ্ছা, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় ব্যবহৃত সোনার পাতের পুরুত্ব কত? বলো সোনার পাতের পুরুত্বটা কত ছিল বলো। হ্যাঁ সোনার পাতের পুরুত্ব বেরিলিয়াম 3 প্লাস মেবি, দেখো বেরিলিয়াম 3 প্লাস নাকি 4 প্লাস এটা তুমি অ্যান্সার দিতে পারবা। তুমি কাউন্ট করবা যে ভাই এক কিভাবে হয়, বেরিলিয়াম কত, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বেরিলিয়াম 4, 3 প্লাস মানে কত, 3টা ইলেকট্রন বাদ হয়ে গেছে, মানে এক বানাইতে হবে। তাহলে 4 থেকে এক বানাইতে গেলে কত বাদ দেওয়া লাগে? 3 বাদ দেওয়া লাগে। তাহলে 4 থেকে তোমার 3 প্লাস হলে তখনই তোমার প্রযোজ্য হবে আর কি। তো তোমার মেইন কথা হচ্ছে এক কিভাবে বানানো যায় সেটার দিকে ফোকাস রাখতে হবে আর কি। সো এবার বলো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায়, এটার আনসার দিয়ে দাও সবাই। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় আমাদের হচ্ছে সোনার পাতের পুরুত্ব কত ছিল? সো আগে আর এখনের কিন্তু এমসিকিউটা চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা জানতাম যে 0.304 ছিল, এখন মনে রাখবে 4টা জিরো, মনে হয় লাস্টে কত আছে? 4 আছে না? তাহলে জিরো কয়টা হবে বলো তো? 4টা হবে। সবাই আমার সাথে মানটা একটু কমেন্ট করে ফেলো, জিরো কয়টা হবে? 4টা হবে। যেহেতু 4 আছে তাহলে জিরো কয়টা হবে বলো তো? 4টা হবে, 1 2 3 4। তো তুমি ফাইন্ড আউট করবে কোথায় 4টা জিরো আছে, এই যে 1 2 3 4, 4টা জিরো আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এ নাম্বারটা। তো তুমি কি করবা? 4টা জিরো কোথায় আছে সেটা ফাইন্ড আউট করবা। 4টা জিরো যেখানে আছে সেটাই হবে কি বলতো? অ্যান্সার। 4টা জিরো কোথায় আছে সেটাই হবে কি বলতো? অ্যান্সার। তাহলে এরপরে প্লাঙ্কের ধ্রুবকের মান, এটা একটু কমেন্ট করে জানাও এটা কত হবে। এটা কিন্তু তোমাদের জানার কথা, এটা কিন্তু খুবই মানে সহজ। বলো এটার আনসার কোনটা হবে তাহলে? বলো এই কোশ্চেনের অ্যান্সার কোনটা হবে? আচ্ছা দেখো বলা হয়েছে প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবকের মান কোনটা? সো দেখো আমরা কি জানি 6.626,
ইন্টু 10⁻−34, তাই না? এটা আমরা সবাই জানি। এখন বলা হয়েছে ভাই কোনটা অ্যান্সার হবে, এখন তোমাকে কি বলা হয়েছে, কিলো জুল দিয়ে দিছে। এখন কি দিয়ে দিছে তোমাকে, কিলো জুলে দিয়ে দিছে। তো তুমি তো ভাইয়া জানো জুলেরটা জানো যে 6.626 ইন্টু 10⁻−34টা তুমি জানো। এখন তোমাকে বলা হয়েছে কিসে বলো তো, কিলো জুলে বলা হয়েছে। কিসে বলা হয়েছে, কিলো জুল। তাহলে অ্যান্সার কোনটা হবে, দেখো 1 কেজি সমান সমান কি 1000 গ্রাম, তাই না? তাহলে কেজিতে, কেজি কি ছোট একক, তাহলে কেজিতে মানে কেজি বড় একক আর কি। কেজিতে নিতে গেলে তাহলে কি করতে হয়, ভাগ করতে হবে। কেজিতে নিতে গেলে বা কিলো জুলে নিতে গেলে তোমাকে কি করতে হয় বলো তো, ভাগ করতে হয়। 1000 দ্বারা কি করতে হয়, ভাগ করতে হবে। সো এটাকে তুমি যদি 1000 দ্বারা ভাগ করো তাহলে কি হয়ে যাবে, আরো এই সংখ্যাটা কি বেড়ে যাবে না? 1000 মানে কত, এখানে মনে করো 10 মানে কত, 10⁻3। এই 10⁻3 উপরে গেলে কি হয়ে যাবে, 10⁻−3 হয়ে যাবে। সো -34 এর সাথে -3 যোগ হলে কত হয়ে যায়, -37 হয়ে যায় না? তাহলে কত হবে, 6.626 ইন্টু 10⁻−37। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে কোনটা বলো তো, অ্যান্সার হবে বি নাম্বারটা। হ্যাঁ 3 বাদ যাবে না, 3 আরো অ্যাড হবে আর কি, ঠিক আছে? কিলো জুল, তাই বি অ্যান্সার হবে, ঠিক আছে? অনেকেই কি বলছো, অনেকে সি বলছো। হ্যাঁ সি কেন বলবো ভাইয়া, 1000 দ্বারা ভাগ হবে, এই যে এই জিনিসটাই প্যাচ লেগে যাবে। জুলে কত 34, কিলো জুলে বললে কি হবে, আরো 1000 ভাগ হবে না? তাহলে -34 এর সাথে 1000 ভাগ হইলে কি হয়, আরো উপরে কি হবে, মাইনাসটা আরো বেড়ে যাবে না? তাহলে -37 হবে আর কি। সো এই জিনিসগুলো খুবই সহজ বাট ভুল হয়, ঠিক আছে? হ্যাঁ ওকে, তাহলে অ্যান্সার কোনটা হবে, বি হবে। ওকে আচ্ছা, জুলে হচ্ছে 34, কিলো জুল হচ্ছে -37। বোর ব্যাসার্ধের মান কত বলো, বোর ব্যাসার্ধের মান কত? সো ভাইয়া বোর ব্যাসার্ধের মান মনে রাখা খুবই সহজ, আমি তোমাদেরকে শিখাই দিচ্ছি। বোর ব্যাসার্ধ বা হাইড্রোজেনের ব্যাসার্ধ সেম। তো ভাইয়া ব্যাস কত, মনে হয় আগে ব্যাসটা মুখস্থ করি। ভাইয়া ব্যাস হচ্ছে ভাইয়া 10⁻−10 মিটার বা 1 অ্যাংস্ট্রম। সবাই আমার সাথে কমেন্ট করে ফেলো 10⁻−10 মিটার, ঠিক আছে? ব্যাস কত ভাইয়া, 10⁻−10 মিটার। সো ব্যাসার্ধ মানে কি, ব্যাসার্ধ মানে কি, এটা অর্ধেক না? সো অনেকে কি করে ভাই, এটা তো ব্যাস তাই না, এটা কি ব্যাস। ব্যাস কত, 10⁻10। এখন ব্যাসার্ধ কি, ব্যাসের অর্ধেক। সো ব্যাসার্ধ বললে কি হবে, এটা কি 2 দ্বারা ভাগ হয়ে গেলে কি পাবো, আমি ব্যাসার্ধ পাবো। তো অনেকেই কি করে ভাইয়া, এই 10⁻10 দিয়ে কি করে, 2 দ্বারা ভাগ করে 10⁻5 লেখে। কি লেখে, 10⁻5 লেখে। এটা কি কোনো ভাগ করা হইলো বলো, এটা কি কোনো ভাগ করা হইলো? এটা কিন্তু ভাগ করা হইলো না। দেখো ভাগ করা তোমাদের আমি খুব সহজে শিখাই দিই। ম্যাথ ক্যালকুলেশন আমাদের ভালো মতো শিখতে হবে, নাইলে তো এমসিকিউতেও পারবা না, সিকিউতেও পারবা না। দেখো 10⁻10 মিটার হচ্ছে কি তোমার, 10⁻10 মিটার হচ্ছে কি ব্যাস। তো এইটা মানে কি 1 × 10⁻10 না, 10⁻10 মানে কি 1 × 10⁻10ই তো বুঝায়, তাই না? তো এইটা কি ব্যাস। ব্যাসার্ধ মানে কি, এইটা কি হয়ে যাবে, 2 দ্বারা ভাগ হয়ে যাবে। তাহলে কি হইলো, হাফ হয়ে গেল। কি হইলো, তাইলে আমি ব্যাস পেয়ে গেলাম। ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম। তো হাফ মানে কত ভাইয়া, 0.5 ইন্টু 10⁻10 মিটার। এটাই কি বলতো ব্যাসার্ধের মান, এইটাই কি বলতো বোর ব্যাসার্ধ। খুবই সহজ। তাহলে বোর ব্যাসার্ধ কত দাঁড়াইলো, 0.5 ইন্টু 10⁻10 মিটার। সো আমি কি বলছি ভাইয়া, ডানে গেলে, একটু আগে মাত্রই শিখাইছি, মাইনাসের ক্ষেত্রে ভাইয়া ডানে গেলে কি হয় বলতো, বাড়ে। তাহলে 0.5টা যখন আমি 5-এর দিকে ডান দিকে নিব তাহলে কি হয়ে যাবে, 5 পয়েন্ট হয়ে যাবে। ইন্টু 10⁻- কি হয়ে যাবে, ডানে গেলে কি বলছি বাড়ে, তাহলে 10⁻10 কি হয়ে যাবে, 10⁻11 হয়ে যাবে না? তাহলে 5 × 10⁻11, তাহলে 5 × 10⁻11 কোথায় আছে ভাইয়া, অপশন এ তে আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে এ নাম্বারটা। সবাইকে এটা বুঝতে পারছো? বুঝতে পেরে থাকলে সবাই একটু কমেন্ট করো যে ভাই ক্লিয়ার। এটা বুঝতে পেরে থাকলে একটু কমেন্ট করো ক্লিয়ার। তারপরে সবাই 21 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দাও। 21 এর অ্যান্সার কোনটা হবে কমেন্ট করে জানাও। 21 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, পরমাণুর তৃতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান নির্ণয়ের সমীকরণ কোনটি? তৃতীয় কক্ষপথের জন্য বলো, তৃতীয় কক্ষপথের জন্য মান কোনটা হবে, তৃতীয় কক্ষপথের কৌণিক ভরবেগের মান কোনটি হবে? এটা কিন্তু খুবই সহজ, বলো এটা তোমাদের পারা উচিত, বলো তাহলে। আচ্ছা দেখো তৃতীয় কক্ষপথ ভাইয়া কৌণিক ভরবেগের ফর্মুলা কি, mvr ইকুয়াল টু কি nh/2π। mvr ইকুয়াল টু কি বলো তো, nh/2π। mvr ইকুয়াল টু কি nh/2π। এটা একটু কমেন্ট করে জানাও, mvr ইকুয়াল টু nh/2π। সো কয় নাম্বার কক্ষপথ বলছে, 3 নাম্বার। তাহলে n এর মান কত বসায় দিবা, 3 বসায় দিবা। তাহলে কি আসলো 3h/2π, 3h/2π। তাহলে অ্যানসার কোনটা হবে, 3h/2π। তাহলে অ্যান্সার কোনটা হবে, 21 এর অ্যান্সার হবে সি নাম্বারটা। ক্লিয়ার? ওকে থ্যাংক ইউ এমবিসিএম কনফার্ম করার জন্য। আচ্ছা
এরপরে দেখি 22 নাম্বার কোশ্চেন। এটা যদি পেরে থাকো তাহলে 22 নাম্বার কোশ্চেনটাও খুব ভালো মতো পারবা। তাহলে বলো 22 এর आंसर কোনটা হবে বলো তো? 22 এর आंसरটা দাও সবাই, এবার 22 নাম্বার কোশ্চেন आंसरটা দিয়ে দাও। 22 এর आंसरটা দিয়ে দাও। 22 দ্রুত 22 নাম্বার কোশ্চেন आंसर দিয়ে দাও। আচ্ছা 22 নাম্বার কোশ্চেনটা কি বলা হয়েছে? বলো দেখি 22 নাম্বারটা তোমাদের आंसर চাচ্ছি। 22 21 এর आंसर আসছে। ওকে 22 এর এ বলছে এমডি হামিদুল হক বলছে 22 এর এ। আচ্ছা ইমন বলছে এ। ওকে 21 এর সি 22 এর। আচ্ছা প্রিয়ন্তী মণ্ডলের মনে হয় এখনো পিছিয়ে আছে প্রিয়ন্তী মণ্ডল। ওকে আচ্ছা দেখি তাতে দ্রুত आंसर দাও, দ্রুত দ্রুত। 22 এর आंसर সি বলতেছে সবাই। ওকে 22 এর आंसर সি আসতেছে। ওকে 22 এর এ আসতেছে আর সি আসতেছে। কোনটা হবে রাইট आंसर বলো? এ হবে নাকি সি হবে? আচ্ছা দেখো সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগ কোনটি? এখন ভাই সোডিয়ামের আগে তোমার ইলেকট্রন বিন্যাস করতে হবে। কি বলতো? দেখো আমি ইলেকট্রন বিন্যাস করার দরকার নেই, খুবই সহজ। 2 8 1, সোডিয়াম যেহেতু 11 তাহলে কত হবে? 2 8 1, 2 8 1। সো 2 8 1 যদি হয় তাহলে দেখো 2 8 1, ঠিক আছে? তো 2 8 1 যদি হয় তাহলে শেষ কক্ষপথ মানে শেষ ইলেকট্রনটা কোন নাম্বার কক্ষপথে গেছে ভাইয়া? 3 নাম্বার কক্ষপথে গেছে। সো তোমাকে এখানে n এর মান কত হবে? 3 বসাইতে হবে। তাহলে nh/2 পাই, n এর মান কত বসাবা? 3 বসাবা। nh/2 পাই। মেইন কথা তোমাকে ইনডাইরেক্টলি এইটা আস করা হইছে। তাহলে आंसर কোনটা হবে? 3h/2 পাই। তাহলে অনেকেই ভুল করে h/2 পাই দিছো, না h/2 পাই না, 3h/2 পাই। কিভাবে হইছে বুঝতে পারছো? সর্বশেষ কক্ষপথের কয় নাম্বার কক্ষপথে গেছে? তোমার গেছে হচ্ছে 3 নাম্বার কক্ষপথে। তাহলে n এর মান কত বসবে? 3 বসবে। সহজ কথা। ওকে আচ্ছা এরপরে 23 নাম্বার কোশ্চেন आंसर দাও। 23 নাম্বার কোশ্চেনের आंसर দাও তো। 23 आंसर কোনটা হবে? 23 বলো। 23 নাম্বার কোশ্চেনের आंसर দাও এবার সবাই। 23 23 आंसरটা দাও তো। 23 দেখি। আচ্ছা 22 এর आंसर হয়ে গেছে। এখন 23 নাম্বার কোশ্চেন आंसर তোমাদের কাছ থেকে যাচ্ছি। ওকে 23 এর आंसर মিথিলা দাস দীপা आंसर দিয়ে দাও দ্রুত। তেইশের সি হামিদুল হক বলছে 23 সি। ওকে বাকিরাও দেখি দ্রুত জানাও। একজন आंसर বলছে 23 সি, বাকিরাও জানাও। বাকিরাও দ্রুত 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 তোমরা দ্রুত आंसर দিলে আমি দ্রুত সলভ করতে পারবো আর কি। ওকে আচ্ছা 23 এর এ বলছে। আচ্ছা হ্যাঁ এই তো এ বলছে একজন, আরেকজন বলছে সি। ওকে 23 এর এ আর সির মধ্যে ইয়া চলতেছে। আচ্ছা দেখো এটা একটু বুঝার আছে আর কি, আমরা এটা একটু ভালো মতো বুঝবো আর কি। সো তাহলে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে খুব ভালো মতো। তো এটা বুঝার আছে। একটা মিনিট। আচ্ছা 23 সি সি সি। ওকে আমরা দেখিতেছি একটা মিনিট, আমি একটু মেনশন করি। বুঝাই দেন ভাই। হ্যাঁ এখনই বুঝাই দিব, একটা মিনিট ধরো। একটু স্লো। আচ্ছা দেখো পরমাণুর একটা ইলেকট্রনের জন্য তো এইটা আমাদের যেটা মাথায় রাখতে হবে ভাইয়া, সবার প্রথম যেটা এন এবং এল এর মান কখনো সমান হতে পারবে না। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো, এন আর এল এর মান কখনো কি হইতে পারবে না? সমান হইতে পারবে না। এন আর এল এর মান কখনো সমান হতে পারবে না। বলবা যে এন নট ইকুয়াল টু এল, 1 নম্বর শর্ত, ঠিক আছে? এন আর এল এর মান কখনো সমান হতে পারবে না। অবশ্যই
এন এর মান এল এর মানের থেকে কি হইতে হবে বলো তো, বড় হইতে হবে। এন আর এল এর মান কখনো সমান হইতে পারবে না, অবশ্যই এন এর মান এল এর মানের থেকে কি হইতে হবে বলো তো, বড় হইতে হবে। এটা গেল 1 নাম্বার শর্ত এন আর এল এর ক্ষেত্রে। এখন কি আসি এম এর সম্পর্কে আসি। এল আর এম এর মান কি হইতে পারবে বলো তো, সমান হইতে পারবে। এল আর এম এর মান সমান হইতে পারবে। আর একটা জিনিস যেটা হইতে পারবে সেটা হচ্ছে এল এর মান অবশ্যই এম এর মানের থেকে কি হইতে পারবে বলো তো, বড় হইতে পারবে। মানে দুইটা হইতে পারবে, এল আর এম সমান হইতে পারবে, আর এল এর মান কি এম এর মানের থেকে বড় হইতে পারবে। বাট হইতে পারবে না কোনটা, এম এর মানটা বড় হইতে পারবে না কখনো এল এর মানের থেকে। বুঝতে পারছো? সবসময় মনে রাখবা এন বড় হবে, তারপরে এল বড় হবে, তারপরে এম বড় হবে। সো সহজ করে আমি তোমাদের বুঝাই দিই, দেখো এন এর মান সবসময় বড় হবে এল এর থেকে, এল এর মান সবসময় বড় হবে এম এর থেকে, বা সমান হইতে পারবে, ঠিক আছে। বাট এন আর এল কখনো আবার সমান হইতে পারবে না। এই কন্ডিশনটা কি সবাই ক্লিয়ার হইছো? যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার, যে এন সবসময় এল এর থেকে বড় হবে এবং এল সবসময় এম এর থেকে বড় হবে বা সমান হইতে পারবে, বাট এম কখনো আবার কি বড় হইতে পারবে না এল এর থেকে আর কি। ওকে, সো এই জিনিসটা যদি বুঝে থাকো এবার আসি সলভ করতে আর কি। ওকে, দেখো এন আর এল সমান হয়ে গেছে, সো ফার্স্ট শর্তটাই কি আমাদের ভঙ্গ করে ফেলছে। এ নাম্বার অপশনটা হইতে পারবে না। অনুমোদনযোগ্য তাহলে কোনটা হবে? n3 l1 m-2। এই যে m এর মান মানে মাইনাস প্লাস বাদ দাও, তুমি সংখ্যার মানটা দেখো l1 আর m কত 2, মানে কি বেড়ে গেছে। আমি কি বলছি, l এর মান বড় হইতে পারবে আর কি হইতে পারবে, সমান হইতে পারবে। সো সমান তো হয় না, উল্টারও বেড়ে গেছে আর কি, বাড়তে তো পারবে না, ছোট হতে হবে। তাহলে বি নাম্বার অপশনটাও হবে না। সি নাম্বার অপশনটার দিকে তাকাই। এন, আচ্ছা সি এর আগে ডিটা দেখে আসি। দেখো এন এর মান 2, ঠিক আছে মিলছে। এল এর মান ছোট আছে এন এর থেকে, সেটাও মিলছে। এম এর মান 0 0 মিলছে, এটাও ঠিক আছে। বাট এস এর মান আবার দিয়ে দিছে 1। তবে এস এর মান তো 1 কখনো হইতে পারে না, হয় প্লাস হাফ হবে নাহলে মাইনাস হবে। স্প্রিং সংখ্যা সবসময় অর্ধেক হয়, হয় প্লাস মানে হয় তোমার কি ক্লকওয়াইজ নাহলে অ্যান্টি ক্লকওয়াইজ। যদি আমাকে প্লাস হাফ বলি নাহলে মাইনাস হাফ বলি, বাট এটা আবার এখানে সমস্যা করে দিছে কোথায়, এই মানে এসে সমস্যা করে দিছে। এখন অপশন সির দিকে তাকাই, দেখি তো সবকিছু ঠিক আছে নাকি। এন এর মান 2, ওকে ফাইন। এল এর মান এন এর মানের থেকে ছোট আছে, ফাইন। এম এর মান দেখো এল এর মানের থেকে ছোট আছে, এটাও মিলছে। এবং এস এর মান প্লাস হাফ আছে, সব শর্তগুলা মিলছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে সি নাম্বারটা। অ্যান্সার কোনটা হবে তাহলে? সি নাম্বারটা। এই এমসিকিউটা কি সবাই বুঝছো? বুঝে থাকলে কমেন্ট করো যে হ্যাঁ বুঝছি বা এটা ক্লিয়ার, ঠিক আছে একটু কমেন্ট করো, তাহলে আমি নেক্সট কোশ্চেনে আগাই আর কি। একটি পরমাণুর পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, খুবই টুইস্টেড একটা কোশ্চেন, বলো এটার আনসার কোনটা হবে? পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? পঞ্চম শক্তি স্তর, পঞ্চম শক্তি স্তরে তো আমরা তো জানি যে ভাইয়া শক্তি স্তরে অরবিটাল বের করার ফর্মুলা কি? শক্তি স্তরে অরবিটাল বের করার ফর্মুলা কি ভাইয়া? এন স্কয়ার। শক্তি স্তরে অরবিটাল বের করার ফর্মুলা হচ্ছে এন স্কয়ার, আর ইলেকট্রন বের করার ফর্মুলা কি ভাইয়া? 2n স্কয়ার, তাই না? শক্তি স্তরে ইলেকট্রন বের করার ফর্মুলা কি? 2n স্কয়ার। শক্তি স্তরে ইলেকট্রন বের করার ফর্মুলা কি? 2n স্কয়ার। তাহলে 24 এর आंसर কোনটা হবে বলো? তাহলে 24 এর आंसर কোনটা হবে? 24 এ রাত্রি সরকার বলছে সি, আফিয়া খান বলছে বি, ইমন বলছে বি। তাহলে বি আর সি দুইটাই आंसर আসছে, বলো কোনটা হবে? বি হবে নাকি সি হবে? বলো বি হবে নাকি সি হবে? বি হবে নাকি সি হবে आंसर? দেখি আর কেউ বলো। বি বলছে, সি বলছে, সুমাইতা বলছে সি হবে। আচ্ছা দেখো ঠিক আছে। তো ভাইয়া তুমি হিসাব করছো কিভাবে? শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বের করার ফর্মুলা কি? 2n স্কয়ার। তুমি 2n স্কয়ারে n এর মান কত বসাইছো? 5 বসাইছো, ঠিক আছে। 5 এর স্কয়ার ইনটু 2 মানে কত? 5, মানে 5 5 25 আর 2 গুণ কত? 50। তুমি সেই হিসেবে বলতেছো সি, বাট মাথায় রাখবা যে অরবিটাল এখানে কয়টা হয়ে গেছে? n স্কয়ার মানে কয়টা? 25টা অরবিটাল হয়ে গেছে না? একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে বলে তুমি 2 গুণ করে কত করছো? 50 বানাইছো আর কি। অরবিটাল কয়টা? 25টা। অরবিটাল কখনো 25টা হইতে পারে না, অরবিটাল ম্যাক্স হইতে পারে কয়টা বলো তো? 16টা। অরবিটাল ম্যাক্স হইতে পারে কয়টা? 16টা। অরবিটাল ম্যাক্স হইতে পারে কয়টা? 16টা। সো তোমাকে পঞ্চম বলুক আর ষষ্ঠ বলুক, অরবিটাল সংখ্যা ম্যাক্স কয়টা হইতে পারে বলো তো? 16টা হইতে পারে। তাহলে 16টা অরবিটাল, একটা অরবিটালে দুইটা করে ইলেকট্রন থাকে, তাহলে 16টা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে? 32টা ইলেকট্রন থাকবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে 32।
এমসিকিউটা খুবই সহজ মনে হচ্ছে, বাট এটা কিন্তু কি বলতো প্যাচ মার্ক আছে। সব সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত তাইলে মনে রাখবা 32, ঠিক আছে। আমরা কি পড়ছি 18 18 32 পড়ছি না, 2 8 18 18 32 32 তাই না, 32 তার মানে কত 32 হচ্ছে ম্যাক্সিমাম, নট 50 নট 82 নট 18, ম্যাক্সিমাম কত 32। ওকে আচ্ছা নেক্সট কোশ্চেন আগাই। কোন অরবিটালটি অসম্ভব বলো তো, কোন অরবিটালটি অসম্ভব, কোন অরবিটালটি অসম্ভব বলো, কোন অরবিটালটি অসম্ভব? ওকে সবাই এবার এই কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও। পঁচিশের ডি, লাবিবা তাবাসসুম বলছে 25-এর ডি, ইমন ফাতিমা বলছে ডি। আচ্ছা দেখো কোন অরবিটালটি অসম্ভব ভাইয়া, তো অরবিটাল অসম্ভব কিভাবে আমরা বের করি দেখো, এই যে পি, এই যে এটা তো ভাইয়া এন এর মান, ঠিক আছে, সামনে 1 2 3 যেটা বসে এটা হচ্ছে এন এর মান, আর এটা যেটা থাকে এটা কিসের মান বলো তো এল এর মান। সো এন আর এল এর মান কি হইতে পারে না, কখনো সমান হইতে পারবে না, এবং অবশ্যই এন এর মান এল এর মানের থেকে কি হবে বড় হবে। সো এস পি দেখো তো এখানে কত আসে, এখানে তো ভাই এস এর মান 2, পি এর মান কত এস পি, পি এর ক্ষেত্রে এল এর মান কত হয় 1 হয়, তাহলে এখানে 1 আছে, ঠিক আছে, এটা মিলছে, মানে শর্ত মিলছে, একটু এই যে শর্ত দেখাইছি। এসপিডি দেখো 3D এসপিডি মানে এল এর মান বের করে কিভাবে বলো তো, এল এর মান ভাই বের করে হচ্ছে তুমি গুনবা এস এর ক্ষেত্রে 0 পি এসপিডিএফ এভাবে গুনবা এসপিডিএফ, এবং শুরু করবা 1 দিয়ে শুরু করবা না 0 দিয়ে শুরু করবা, কি দিয়ে শুরু করবা 0 দিয়ে শুরু করবা, এই যে এসপিডিএফ, এল এর মান কিভাবে বের করবা 0 1 2 3, মানে এস এর ক্ষেত্রে এল এর মান 0, পি এর ক্ষেত্রে 1, ডি এর ক্ষেত্রে 2, এফ এর ক্ষেত্রে কত বলো তো 3। এটা তোমার এখন এতদিন জানার কথা আর কি। এফ এর ক্ষেত্রে দেখো কত 3 আসছে, তাহলে এটাও মিলছে, ঠিক আছে। 3 এফ এর ক্ষেত্রে আসি দেখো, 3 এর ক্ষেত্রে তোমার এন এর মান 3 আর এফ এর মান কত হয়ে গেছে 3 হয়ে গেছে, তাহলে এন আর এল এর মান কি হয়ে গেছে সমান হয়ে গেছে। আমি তোমাদের একটু আগে কি বলছি, এন আর এল এর মান কখনো সমান হতে পারবে না, তাহলে অ্যানসার কোনটা হবে, অ্যানসার হবে ভাইয়া ডি নাম্বারটা। পরমাণুতে অরবিটালের ধারণা পাওয়া যায় কোন সূত্র থেকে বা কোনটি থেকে আর কি, বোর পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, কোয়ান্টাম বলবিদ্যা নাকি আউফবাউ নীতি, বলতো কিসের ধারণা পাওয়া গেছে, অরবিটালের ধারণা পাওয়া গেছে কোথা থেকে, অরবিটালের ধারণা পাওয়া গেছে কোথা থেকে বলতো, অরবিটালের ধারণা, অরবিটালের ধারণা পাওয়া গেছে কোথা থেকে বলতো, অরবিটালের ধারণা। ওকে অরবিটালের ধারণা পাওয়া গেছে কোথা থেকে বলতো 26, 26-এর সি বলছে, 26-এর ডি বলছে আর কি। ওকে আচ্ছা তো ভাইয়া মনে রাখবা কোয়ান্টাম বলবিদ্যা যেটা আছে এখান থেকে আমরা অরবিটালের ধারণা পাই, কিসের ধারণা পাই, কোয়ান্টাম মেকানিক্স থেকে আমরা অরবিটাল সম্পর্কে জানতে পারি হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা থেকে, এবং অরবিট বা শক্তি স্তর সম্পর্কে আমরা জানতে পারি কোথা থেকে বলতো, বোর পরমাণু মডেল থেকে হচ্ছে আমরা অরবিট, অরবিট বা শক্তি স্তর সম্পর্কে আমরা জানতে পারি হচ্ছে বোর পরমাণু মডেল থেকে, এবং কোয়ান্টাম থেকে আমরা কি জানতে পারি অরবিটাল। ওকে তাহলে ভাইয়া মাথায় রাখবা কোয়ান্টাম বলবিদ্যা থেকে অরবিটাল, আর অরবিট কোথা থেকে বা শক্তি স্তর কোথা থেকে, সেটা কোথা থেকে বলতো বোর পরমাণু মডেল থেকে। অনেকে আছে আবার জন্য প্যাচ লাগাই ফেলে, উপশক্তি স্তর অরবিটাল কিন্তু সেম জিনিস না, এটা কি তোমরা বুঝো, যদি না বুঝো তাহলে এটা বুঝাই দিব আর কি, আগে দেখি কেউ না বুঝলে বলো তাহলে তাহলে বুঝাই দিব আর কি, অরবিটাল আর উপশক্তি স্তর কিন্তু আলাদা জিনিস। ওকে এটা মাথায় রাখবো, অনেকে আবার অরবিট মানে শক্তি স্তর বাংলা, বাট অরবিটালের বাংলা কিন্তু আবার উপশক্তি স্তর না, উপশক্তি স্তর আবার আলাদা জিনিস। ওকে আচ্ছা নিচের কোন আয়নটি ডায়াম্যাগনেটিক নয়, নিচের কোন আয়নটি ডায়াম্যাগনেটিক নয়, সো তোমাদের কিন্তু কিছুদিন আগে শিখাইছিলাম যে ফেরোম্যাগনেটিকের সূত্র কি ভাইয়া ফাঁকা নল, ঠিক আছে ফাঁকা নল।
আয়রন, কোবাল্ট, নিকেল এরা কি সবাই ফেরোম্যাগনেটিক? সো বলছে কোনটি ডায়াম্যাগনেটিক নয়। তো ভাই এই যে ফেরাস যেটা আছে এটা কি ফেরোম্যাগনেটিক না? এটা কি ডায়াম্যাগনেটিক নয়। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ভাইয়া সি নাম্বারটা। তাহলে 27 এর অ্যান্সার কোনটা হবে? 27 এর অ্যান্সার হবে ভাইয়া সি নাম্বার। ওকে ফাইন। 28 কপার পরমাণুর সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কোনটি? কপার পরমাণুর 4s মানে 4s1 বলেও দিছে যে সর্বশেষ বহিঃস্থ স্তর। তোমার কষ্ট করে আর ইলেকট্রন বিন জি ভাইয়া বুঝান। আচ্ছা একজন বলছেন লিথিয়াম। আচ্ছা ঠিক আছে বুঝাচ্ছি। দেখো শক্তি স্তর, উপশক্তি স্তর আর কি বলতো অরবিটাল। সো দেখো তোমাকে আমি সহজে এক সেকেন্ডে বুঝাই দিচ্ছি। দেখো এই যে মনে করো 3px 3py 3pz পি অরবিটাল মানে পি তে কয়টা অরবিটাল থাকে? পি তে কি তিনটা বক্স থাকে? এটা তো তুমি জানো। পি তে অরবিটাল থাকে কয়টা? তিনটা থাকে, px py pz। তো ভাইয়া এই যে তিন যেটা আছে এটা হচ্ছে ভাই শক্তি স্তর। তিনটা কি শক্তি স্তর। এবং উপশক্তি স্তরটা কি? এই যে এস পি ডি এফ এরা হচ্ছে কি সব বলতো উপশক্তি স্তর। এস পি ডি এফ কি উপশক্তি স্তর। এই এস পি ডি এফ হচ্ছে উপশক্তি স্তর এবং এর মধ্যে যেগুলা থাকে এগুলাকে বলা হয় আমরা অরবিটাল। সো শক্তি স্তর, উপশক্তি স্তর, এরপরে অরবিটাল। দেখো এই পি এটাও একটা উপশক্তি স্তর। এরা কিন্তু সবগুলাই কিন্তু কি বলতো সেম উপশক্তি স্তর। পিএক্স পিওয়াই পিজেড এটা কি উপশক্তি স্তর, সবাই কি পি উপশক্তি স্তর। তারপরে কি আছে ডি উপশক্তি স্তর। এদের উপশক্তি স্তর সবার সেম, বাট এদের কি আলাদা? এদের অরবিটাল গুলো আলাদা। এক্স অরবিটাল, ওয়াই অরবিটাল, জেড অরবিটাল। তাহলে দেখো 3 হচ্ছে কি শক্তি স্তর, পি যেটা আছে এটা কি উপশক্তি স্তর, আর এক্স ওয়াই জেড যেটা আছে এগুলা কি বলতো অরবিটাল। এই যে পি এক্স পি ওয়াই পি জেড এগুলা কি বলতো অরবিটাল। ডির ক্ষেত্রে অরবিটাল কয়টা হবে? 5টা হবে আর কি। ওকে সো আশা করি আমি তোমাকে সংক্ষেপে যেটুকু বুঝাতে পারছি আশা করি ক্লিয়ার। সো এখন আসি ভাইয়া কপার পরমাণু সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রন বিন্যাস তোমার 4s1 যেটা দেওয়া আছে। সো এটা বলা হয়েছে 4টি কোয়ান্টাম সংখ্যার মান কোনটা হবে? সো 4s1 দেওয়া আছে আর কি। ওকে হ্যাঁ লেখা দেখা যায় না কেন? লেখা দেখা যাবে না বলো তো? বাকিরা বলো তো লেখা কেন দেখা যাবে না? আমি তো সবুজ কালিতে লেখা লিখতেছি, দেখা তো যাওয়ার কথা কি। এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ এটা তো ক্লিয়ার দেখা যাওয়ার কথা। সো দেখো 4s1, তো 4s1 এর ক্ষেত্রে ভাইয়া কি কি আছে? এন এন এল এম এস। ওকে সো দেখো 4s1 সো এন এর মান কত হবে ভাইয়া? এন এর মান হবে কত? 4। ঠিক আছে যেহেতু 4s1 এন এর মান 4। এস এর মান কত হবে ভাইয়া? এসপিডিএফ এল এর ক্ষেত্রে এস এর মান কত হয়? মানে সরি এস এর ক্ষেত্রে এল এর মান কত হয়? 0 হয় না? তাহলে দেখো তো 0 কোথায় কোথায় আছে? তাহলে এল এর মান 1 দেওয়া আছে, এটা তো পি হয়ে গেল। 1 দেওয়া আছে, পি হয়ে গেল। তাহলে আমি বুঝলাম যে অ্যানসার বি হবে নাইলে সি হবে আর কি। ওকে এখন দেখি ভাই এম এর মান 0 আর 0 এটাও মিল আছে। এস এর মান মাইনাস হাফ হবে নাকি প্লাস হাফ হবে বলো তো? এস এর মান মাইনাস হাফ হবে নাকি প্লাস হাফ হবে? বলো এটার আনসার দেখি কোনটা হবে। বলো এটা আনসার কি বি হবে নাকি সি হবে? দেখি তোমার আনসার দাও দ্রুত। বি নাকি সি? তোমাদের ইয়া কোনটা বলে, বি নাকি সি? কে তো ভাইয়া মাথায় রাখবা যে যখন মনে করো যে মাইনাস হাফও থাকবে প্লাস হাফও থাকবে, সো যেহেতু একটা ইলেকট্রন আছে তাহলে সেটা কি হবে বলো তো? প্লাস হাফ হবে। কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? প্লাস হাফটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট ভাইয়া? প্লাস হাফটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ভাইয়া আয়ন শনাক্তকরণে কি কি পড়লে কমন পাবো? আয়ন শনাক্তকরণ তো খুবই সহজ। আয়ন শনাক্তকরণ তুমি যদি শর্টকাট জেনে যাও খুবই সহজে পারবা আর কি। ঠিক আছে আয়ন শনাক্তকরণের উপর একটা ভিডিও দিয়ে দিব। ওই ভিডিওটা করলে ইনশাল্লাহ তোমার আয়ন শনাক্তকরণ যে প্যাচ লেগে যায় প্যাচটা লাগবে না আর কি। যে কার ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করি, কোনটার ক্ষেত্রে কি কালার দেয়, কালারটাও খুব সহজ মতো তোমাদের শিখাই দিব আর কি ইনশাল্লাহ। আচ্ছা দেখো তো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে সি নাম্বারটা। আচ্ছা পরমাণুর তৃতীয় শক্তি স্তরের জন্য এম এর মান কয়টি বলো তো? পরমাণুর তৃতীয় শক্তি স্তরের জন্য এম এর মান কয়টি? তৃতীয় শক্তি স্তর ভাইয়া তৃতীয় শক্তি স্তর মানে কোনটা? তৃতীয় শক্তি স্তরে বা কি কি হইতে পারে দেখো তো। আচ্ছা দেখি তোমরা অ্যান্সার দাও তো। তৃতীয় শক্তি স্তরে এম এর মান কয়টা হইতে পারে? তোমরা সহজ তোমাদের বলে দিই। দেখো তৃতীয় শক্তি স্তরে কি মানে 3 নাম্বার শক্তি স্তরে কি কি হইতে পারে? 3s হইতে পারে, 3p হইতে পারে, 3d হইতে পারে। 3f কি হইতে পারে? 3f কি হইতে পারে না। তাহলে কি কি হইতে পারে? 3s হইতে পারে, 3p হইতে পারে, 3d হইতে পারে। ওকে আচ্ছা তো ভাই 3s বলছে এম এর মান কয়টি? তৃতীয় শক্তি স্তরের জন্য এম এর মান কয়টি? এখন এম মানে কি বলতো? অরবিটাল সংখ্যা। এম এর মান দিয়ে কি বের করে? অরবিটাল সংখ্যা বের করে। এম এর মান মানে তোমাকে কি জানতে চাওয়া হয়েছে? অরবিটাল সংখ্যা কয়টা সেটা জানতে চাওয়া হয়েছে। কি জানতে চাওয়া হয়েছে? অরবিটাল সংখ্যা কয়টা এইটা জানতে চাওয়া হয়েছে।
ভাইয়া এখনো দেখতে পাচ্ছি না, কি বলো? হলুদ কালার দেখা যাবে না? এই কালোর মধ্যে হলুদ তো ভালো মতো ফুটা যাচ্ছে আর কি। এই যে আমার সামনে এই যে ফোন রাখা, এখানে তো আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। বলো তো, বাকিরা একটু কমেন্ট করে জানাও তো কি হয়েছে, কাহিনী দেখা যাচ্ছে না কেন? তুমি কোন কালার দেখতে পাও ভালো মতো বলো। তাহলে কোন কালার ইউজ করবো? গোলাপি? আচ্ছা গোলাপি ইউজ করি, তাহলে মনে হয় ভালো বোঝা যাবে। আচ্ছা অরবিটাল সংখ্যা, সো এস পি ডি, তবে এস এ অরবিটাল কয়টা? এস এ অরবিটাল ভাইয়া কয়টা? এস এ অরবিটাল ভাইয়া একটা। পি তে অরবিটাল কয়টা ভাইয়া? পি তে অরবিটাল ভাইয়া তিনটা। পি তে অরবিটাল তিনটা তোমরা জানো, 9 10 পড়ে আসছো। ডি তে 5টা, এফ এ 7টা, জানো না? ডি তে কয়টা থাকে ভাইয়া? ডি তে থাকে কয়টা? 5টা। এইটাই তোমাকে জানতে চাওয়া হয়েছে যে 3 এ ভাইয়া কি কি অরবিটাল সম্ভব। দেখা যাচ্ছে ভাইয়া, ওই যে রিয়া জামিল বলে দেখা যাচ্ছে। আচ্ছা দেখো তাহলে কত হইলো, 1+3+5, 5 আর 3 8, 8 আর 1 কত 9। তাহলে কয়টা অরবিটাল সম্ভব? 9টা অরবিটাল সম্ভব। ঠিক আছে, কয়টা অরবিটাল সম্ভব? 9টা অরবিটাল সম্ভব। হ্যাঁ দেখা যায় ভাইয়া, ইনিলয় বলছে, ওকে। আচ্ছা আমার হয়তো বা তোমার নেটে একটু প্রবলেম, তুমি একটু কেটে আবার ঢোকো, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার দেখতে পাবা। তাহলে অ্যান্সার কোনটা হবে? 29 অ্যান্সার হবে ডি নাম্বারটা, 9টা সম্ভব। ওকে। আচ্ছা এরপরে কোন অরবিটালের দিক ধর্ম নাই বলো তো? কোন অরবিটালের দিক ধর্ম নাই? এখন এই দিক ধর্ম মানে কি বুঝাইছে বলো তো দেখি। ভাইয়া ক্লিয়ার, ওকে ফাতিমা, থ্যাংক ইউ। আচ্ছা কোন অরবিটালের দিক ধর্ম নাই? এসপি ডিএফ এর মধ্যে কার দিক ধর্ম নাই বলো তো? কার কোনো দিক ধর্ম নাই? এসপি ডিএফ এর মধ্যে কার কোনো দিক ধর্ম নাই? তবে আমরা জানি যে এস কি আকৃতির ভাইয়া? গোলক আকৃতি। ঠিক আছে, এস গোলক আকৃতির, পি হচ্ছে ডাম্বেল আকৃতির, ডি হচ্ছে কি বলতো ডাবল ডাম্বেল আকৃতির, আর এফ এরটা দেওয়া আছে কি বলতো জটিল আকৃতি বা তোমার হচ্ছে জটিল প্রকৃতির আর কি, ওটা আকৃতি দেওয়া নাই। সো দেখো এখন কাহিনী যেটা, গোলক, ঠিক আছে, এস হচ্ছে কি গোলক আকৃতির, পি হচ্ছে কি ডাম্বেল আকৃতির। তো ভাইয়া দেখো পি ক্ষেত্রে আমরা কি ভাগে ভাগ করি? পি এক্স, পি ওয়াই, পি জেড। ডির ক্ষেত্রে কি আছে? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। ঠিক আছে, তো এগুলা কিন্তু বিভিন্ন কি এক্সিসে ভাগ আছে, বাট এস কি কোনো এক্সিসে ভাগ আছে? এস এক্স, এস ওয়াই, এস জেড এরকম কোনো ভাগ আছে? এস তো ভাই গোলক আকৃতি, তাই না? এস এর কিন্তু ভাই কোনো কি নাই বলতো, কোনো দিক ধর্ম নাই। এস এর কি নাই ভাইয়া? ওর যেহেতু ভাই অরবিটালি একটা, ওর কোনো দিক ধর্ম নাই। তাহলে এস এর কি নাই বলতো? কোনো দিক ধর্ম নাই। কার? এস এর কোনো ভাইয়া দিক ধর্ম নাই। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এ নাম্বারটা। সবাই ভাই একটু লাইভটা শেয়ার করে দিই, যে যে শেয়ার করবে একটু কমেন্ট করে দেবে শেয়ার ডান, অনেক ভালো লাগবে আর কি। সবাই একটু শেয়ার করে দাও, তোমাদের এত কষ্ট ক্লাস নিচ্ছে, সবাই একটু নিজ নিজ জায়গা থেকে শেয়ার বা মেনশন করে দিও আর কি ফ্রেন্ডদের। ওকে। আচ্ছা একটি অরবিটালে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকে? একটি অরবিটালে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকে দেখি, বলো তো দেখি। খুবই সহজ কোশ্চেন। 31 নাম্বার, একটি অরবিটালে কয়টি সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকে একটি অরবিটালে, বলো তো দেখি। এটা কিন্তু খুবই মানে বেসিক কোশ্চেন বা হচ্ছে প্যাচের কোনো জায়গা নাই আর কি। ঠিক আছে, বলো দেখি কে কে অ্যান্সার দিছো। 31-এর এ বলছো, ওকে। 31-এর এ, 31-এর এ। আচ্ছা এটা ভাই অনেকেই বুঝবে না, বা অনেকেই আসলে এটা ভাইয়া মনে করেন আয়ন শনাক্তকরণ আর চ্যাপ্টার 3 এর এমন একটা টপিক বইলেন যেন অ্যাটলিস্ট একটা সিকিউ থার্ড চ্যাপ্টার থেকে অ্যান্সার করতে পারি, ভিডিও দেন। ওকে ভাইয়া, আমি সেদিন হচ্ছে আমার যারা স্টুডেন্ট যারা মনে করো অফলাইনে পড়ে আর কি, তাদেরকে আমি সেদিন সিকিউর মাত্র 5টা টপিক বলে দিয়েছি। এই 5টা টপিকের বাইরে দেখবো যে কোনো কোশ্চেনই আসে না আর কি, 3 অধ্যায়ের আর কি। জাস্ট 3 অধ্যায় আমি তোমাকে একটা ভিডিও আপলোড করে দিব ইনশাল্লাহ। মানে এখনো মুখে মুখে একটু বলে দিই আর কি। সংক্রান্ত থেকে একটা আসে, তারপরে হচ্ছে তোমার এই যে সম্পর্ক যেগুলো আছে, যে আইনীকরণ শক্তি বাড়ে কমে, এখান থেকে একটা আসে, ফাজানের নীতি দিয়ে একটা আসবে, বা আমি হচ্ছে তোমাকে একটা ডাইরেক্ট সিকিউরিটি একটা সাজেশন দিয়ে দিব ইনশাল্লাহ, ওইটা ফলো করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে আর কি দিয়ে দিব আর কি। তো এই কয়েকটা মানে এমসিকিউটা হচ্ছে ঝামেলা, এমসিকিউ তোমার যে কোনো জায়গা থেকেই হতে পারে, তুমি যদি এমসিকিউ ভালো মতো পারো সিকিউতে খুব একটা ঝামেলা হয় না আর কি। সিকিউ যা 4টা 5টা টপিক দেখে গেলেই হয়ে যায়, বাট মেইন ঝামেলাটা হতে পারে এমসিকিউতে। এমসিকিউটার জন্য ভালো করা খুবই গুরুত্বপূর্ণ। আর তোমার তো সেট হয়, এক একজনের সেট এক একটা। এই যে অনেকে অ্যান্সার দিচ্ছে 31-এর ডি, আমি যখন অ্যান্সারগুলো নিচ্ছিলাম। তো দেখো ভাইয়া তোমাকে বলা হয়েছে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে অরবিটাল। এখন ভাই অরবিটাল মানে কি তোমার এই যে পুরোটা বুঝাইছে নাকি? আমি তো এটাই একটু ক্লিয়ার করে দিলাম।
এফ যে বলতেছো 14টা যে বলতেছো, তোমরা তো এই যে 7টার কথা চিন্তা করে বলতেছো যে এফ এর 7টা অরবিটাল থাকে, তো 7 দুগুণে 14টা ইলেকট্রন থাকতে পারে আর কি। না, ওটা তোমার উপশক্তি স্তর। যদি বলতো উপশক্তি স্তরে কয়টা থাকতে পারে, তাহলে তোমার কথাটা রাইট ছিল যে উপশক্তি স্তরে সর্বাধিক কয়টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে তুমি বলতে পারতা যে 14টা ইলেকট্রন থাকতে পারে। তোমাকে বলা হয়েছে অরবিটাল। এখন ভাই অরবিটাল মানে কি? অরবিটাল মনে করো যে ফর এক্সাম্পল পি এক্স এর ক্ষেত্রে যদি দেখি, পি এর ক্ষেত্রে দেখি এই যে পি এক্স পি ওয়াই পি জেড, এরা হচ্ছে এক একটা অরবিটাল। পি এক্স পি ওয়াই পি জেড এই একটা অরবিটাল, এই একটা অরবিটাল, এই একটা অরবিটাল। এখন ভাই একটা অরবিটালে কখনো ভাই দুইটার বেশি ইলেকট্রন থাকতে পারে না, একটা উঁচু উপরের দিকে আর একটা নিচের দিকে, ঠিক আছে? একটা উপরের দিকে থাকবে, একটা নিচের দিকে থাকবে, তাহলে ভাই দুইটার বেশি কখনো ইলেকট্রন থাকতে পারে না। তাহলে সর্বাধিক কয়টা ইলেকট্রন থাকে ভাইয়া? দুইটা থাকে, 14টা না, দুইটা থাকে ভাইয়া, দুইটা থাকে আর কি। ওকে, আচ্ছা, কোন অরবিটালের শক্তি সর্বাধিক? শক্তি বের করে ভাই কোন ফর্মুলা দিয়ে? n প্লাস এল, এই ফর্মুলা দিয়ে হচ্ছে আমাদের শক্তি বের করতে হয়। কোন ফর্মুলা দিয়ে ভাই শক্তি বের করতে হয়? n প্লাস এল, এই ফর্মুলা দিয়ে। সো n প্লাস এল আমি যদি ফর্মুলাটা দেখি, দেখো 3p 3sp, p মানে কত? 2, তার মানে কত হবে? 1 যোগ হবে। ওকে, আচ্ছা, এরপরে আসি 2d spd। 2d তো ভাই পসিবলই না, তাহলে এটা তো বাদই দিলাম। d তো শুরু হয় 3 দিয়ে, এটা বাদ, হিসাবই করার দরকার নেই। 4s, s মানে কত? 1, তার মানে কত? 0 হবে আর কি, ঠিক আছে? মানে তুমি কাউন্ট করে spdf কাউন্ট করবা, যেটা s 1 নম্বরে পড়ে তার মানে 1 বিয়োগ করে দিবা আর কি, 0। p 2 এ পড়ে 1 বিয়োগ করে দিবা, সবগুলো 1 বিয়োগ করলে পেয়ে যায় আর কি। সো 4s, s 1 নম্বরে তার মানে কত হবে? 0 হবে আর কি, তাহলে 4 প্লাস 0। 3f spdf, f কয় নাম্বার আছে? 4 নাম্বার আছে, তার মানে কত যোগ হবে? 3 যোগ হবে আর কি। ওকে, তাহলে এবার আমি হিসাব করি, যোগ করলে কত আসে? 4, এখানে যোগ করলে কত আসে? 4, এখানে যোগ করলে কত আসে? 6। সো কোনটা শক্তি সর্বাধিক? কোনটা শক্তি সর্বাধিক বলো তো? 3f এর শক্তি সর্বাধিক? বলো তো 3f এর শক্তি সর্বাধিক হবে? 3f তো ভাই এক্সিস্টই করে না। 3f কি এক্সিস্ট করে বলো? 3f কি এক্সিস্ট করে? এটা অনেকেই কাউন্ট করে কি টাকায় দিবে বলো তো? 3f। হ্যাঁ, ডি ডি ডি, সবাই ডি কমেন্ট করতেছো। আচ্ছা, দেখি আমার মতো আর কে কে। আচ্ছা, হ্যাঁ। সো দেখো 3f কি এক্সিস্ট করে? 3f কিন্তু এক্সিস্টই করে না, এক্সিস্ট করে কোথা দিয়ে? 4f দিয়ে। তাহলে এই 3f টাও তুমি যদি এত ক্যালকুলেশন করে দেখো, এটাও কিন্তু ভুল হইলো। তাহলে বাদ থাকলো কোনটা কোনটা? 2d ও এক্সিস্ট করে না, 3f ও এক্সিস্ট করে না। তাহলে কে কে এক্সিস্ট করে? 3f আর 4s। সো আমাকে দেখতে হবে কোনটা শক্তি সর্বাধিক। সো এটার শক্তিও কত আসে? 4 আসছে, এটার শক্তি কত আসে? 4 আসছে। সো দুইটা শক্তি যেহেতু 4 আসছে, এই দুইটার মধ্যে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে কোনটা শক্তি সর্বাধিক। এসপি এখানেও 4, এখানেও কত? 4। সো এর মধ্যে যেটার ইয়া বেশি, মানে তোমার হচ্ছে শক্তিপদ নাম্বার বেশি, সেটাই হবে অ্যান্সার। তাহলে কোনটা অ্যান্সার হবে? এটার শক্তি সর্বাধিক। যদি বলতো কোনটা ইলেকট্রন আগে প্রবেশ করবে, তাহলে কি হইতো? তাহলে কি হইতো যদি বলতো কোনটা ইলেকট্রন আগে প্রবেশ করবে, তাহলে কি হতো? যেটা শক্তি কম। সো দুইটাই যেহেতু শক্তি সমান হয়ে গেছে, সেক্ষেত্রে তুমি কক্ষপথ যার কম, মানে শক্তি স্তর যার কম, যেমন এটা 3, এটা 4, তাহলে কারটা আগে প্রবেশ করবে? 3 আগে প্রবেশ করবে। ওকে, কারণ এটা শক্তি যেহেতু কম। তাহলে অ্যান্সার কোনটা হবে? 4s। দেখছো সবাই ডি অ্যান্সার দিছিলা। সো এই ভুলগুলো করা যাবে না। 3f কি এক্সিস্ট করে? 4f দিয়ে শুরু হয়। ওকে, আচ্ছা, নিচের কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে? এই যে মাত্র যে কোশ্চেনটা বললাম সেটাই চলে আসছে। কোনটা ইলেকট্রন আগে প্রবেশ করবে বলো তো? কোনটা ইলেকট্রন আগে প্রবেশ করবে বলো তো? কোনটা ইলেকট্রন আগে প্রবেশ করবে বলো? হ্যাঁ, 4s। তাহলে বলো কোনটা ইলেকট্রন আগে প্রবেশ করবে? 6s, 6p, 5d, 4f। তো দেখো ইলেকট্রন আগে প্রবেশ করবে, আমরা বের করবো কোন ফর্মুলা দিয়ে? শক্তি বের করবো। 6x মানে কত? 6, sp 6p মানে কত? 7, 5d মানে কত? spd 3 আছে, তার মানে কত? 2 যোগ হবে, তাহলে 7। 4f মানে কত হবে? spdf, spdf 4 নাম্বার আছে, মানে এখানেও 3 যোগ হবে। দেখো সবগুলাই কি হইছে? 7 হইছে। সবগুলাই কি হইছে? 7 হইছে আর কি। সো যেহেতু সবগুলাই 7 হইছে, সেক্ষেত্রে আমার সরি, সবগুলো 7 না, এটা তো 6 হইছে। তাহলে এইটাই অ্যান্সার হবে, আর আমার ক্যালকুলেশন করার দরকার নেই। ওটা তো 6 হইছে, আমি খেয়াল করি নাই। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এ নাম্বারটা, এই যে 6। তাহলে হয়ে গেল, আর কারোর ক্যালকুলেশন করার দরকার নেই। এরপরে 34 নাম্বার, কপারের 29তম ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করে? কপারের 29তম ইলেকট্রনটি, তবে এটা
মুখস্থ করাটা বেটার, কারণ এই কোশ্চেন আসছে বারবার, তোমার ক্যালকুলেশন করার দরকার, মানে আমি ক্যালকুলেশন করে দেখাই দিচ্ছি, বাট তোমার পরীক্ষা হলে ক্যালকুলেশন করে আবার বের করার দরকার নেই, এখন মুখস্থ করাটাই বেটার। সো কপারের 29তম ইলেকট্রন বিভাগ কোনটায় প্রবেশ করে বলো তো দেখি। আচ্ছা, সো দেখি আমরা একটু ইয়া করি, ইলেকট্রন বিন্যাসটা করি। দেখো কপার কত 29, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d কত বলো তো 10। এই পর্যন্ত আমার কত হইলো বলো তো 30টা গেল। এখন কপার তো 29, কপার কত 29, ঠিক আছে। তো কপারের ক্ষেত্রে কি হয়, এই যে কপারের ক্ষেত্রে এইখানে কি হয়ে যাবে 4s1 হয়ে যাবে, আর 3d কত হয়ে যাবে বলো তো 10 হয়ে যাবে। এটা দেখো কপার ইলেকট্রন বিন্যাস। সো কপারের 29তম ইলেকট্রন বিভাগ কোথায় প্রবেশ করছে বলো তো, এই যে 4s1 এ প্রবেশ করছে, নট 3d। আচ্ছা আচ্ছা, সরি, এটা তো 4s আর 3d। আচ্ছা দেখো 4s আর 3d, দেখো 4s এ তবে আগে ইলেকট্রন ঢুকে যাবে। দেখো 4s কত হয়ে যাবে, 4s 2 ছিল আর 3d কত ছিল 10 ছিল আর কি। সো যখন তোমার ইলেকট্রনটা বের হয়ে যাবে কোথা থেকে, এই যে 4s 1 থেকে 4s 2 থেকে বের হয়ে 4s 1 হয়ে যাবে, আর 3d কি থাকবে বলো তো 10ই থাকবে আর কি। এখন কথা হচ্ছে যে প্রবেশ করছে কোথায়, প্রবেশ করছে কোথায়, যদি বলতে ভাইয়া 19তম ইলেকট্রনটা, 19তম ইলেকট্রনটা ভাই কোথায় প্রবেশ করছে, তাইলে বলবা হচ্ছে 4s এ প্রবেশ করছে। আর যদি বলে ভাইয়া 29তম লাস্ট ইলেকট্রনটা, লাস্ট ইলেকট্রনটা ভাই 3d 10এই ছিল, 3d 10এই ছিল আর কি, তাহলে কোনটা হবে 3d তেই প্রবেশ করছে। কোথায় হবে 3d, অনেকে এটা ভুল করে কি করে দেবে 4s করে দিবে, বাট ভাই 4s না, কোথায় প্রবেশ করছে লাস্ট ইলেকট্রনটা 3d তে। আর যদি বলে ভাই 19তম ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে, তাইলে বলবা 4s এ। 19তম বললে ভাইয়া 4s এ, আর 29তম বললে কোনটা 3d তে। 29তম বললে কোনটা হবে 3d হবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে 3d, নট 4s। ওকে, 3d লাস্ট ইলেকট্রনটা কোথায় গেছে 3d তে গেছে, আর 19 হচ্ছে 4s। ওকে, আচ্ছা নেক্সট, কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে বলো। হ্যাঁ, তাহলে এই যে অনেকেই দেখছো বি অ্যান্সার দিছো, অনেকে সি অ্যান্সার দিছো। সো কনফিউশন আশা করি ক্লিয়ার। যদি বলে হচ্ছে 19 তাইলে বলবা হচ্ছে 4s, যদি বলে 29 মানে লাস্ট ইলেকট্রনটা তাহলে বলবা 3d। আশা করি কনফিউশনটা ক্লিয়ার। ওকে, কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে 6p 5d 4f নাকি 7s, কোনটা ইলেকট্রন আগে প্রবেশ করবে। সেম, তোমার হচ্ছে শক্তি বের করতে হবে 7, এখানে কত 7, এখানে কত 5d spd, তার মানে 3, তার মানে 2 যোগ 7 আর sp, তাহলে এখানে এখানে কত হয়েছে বলো তো 7 হয়েছে আর কি। সবগুলাতে কিন্তু তোমার কত হয়েছে 7 হয়েছে। তো সেক্ষেত্রে তোমাকে কি লক্ষ্য করতে হবে, তো দেখো সবগুলাতে 7 হইছে, যেহেতু সবগুলাতে 7 হইছে সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে ভাইয়া এসপিডিএফ এর দিকে তাকাইলে হবে না, তোমাকে দেখতে হবে যে ভাইয়া প্রধান শক্তি স্তর কোনটা কম। দেখো এটা কত 6টা, এখানে 5টা, এখানে 4টা, এখানে 7টা, তো সবচেয়ে ছোটকে 4 সব থেকে ছোট, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে ভাইয়া 4f। এটা যেহেতু এন এর মান কম তাহলে এটা শক্তিও কম হবে, তাহলে অ্যান্সার কোনটা হবে সি নাম্বারটা। এবং শক্তি যেটা কম হয় সেটা ইলেকট্রন আগে প্রবেশ করে আউটবাউন্ড নীতি অনুযায়ী বিল্ডিং আপ, যে আগে নিম্ন শক্তি স্তর পূরণ করে তারপর উচ্চ শক্তি স্তরে যায় আর কি মেইনলি, ঠিক আছে। ওকে, আচ্ছা এরপরে আসি নেক্সট কোশ্চেন, যে ক্রোমিয়াম পরমাণুতে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত, এইটা তোমাদের পারতে হবে। বলো ক্রোমিয়াম পরমাণুতে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত বলো। তো দেখো ক্রোমিয়াম পরমাণুতে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত বলো। তো ক্রোমিয়ামে ইলেকট্রন বিন্যাস যদি করি আমরা, ভাই ক্রোমিয়াম কত 24, ক্রোমিয়াম কত 24, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d। দেখো 4s2 পর্যন্ত কত হয় 20 হয়। ক্রোমিয়াম তোমার কত, ক্রোমিয়াম কত, ক্রোমিয়াম হচ্ছে 24, তাহলে 3d কত হবে বলো তো 4 হবে। আগে তুমি নরমাল ইলেকট্রন বিন্যাসটা করো, ঠিক আছে। 4s2 আর 3d কি হবে বলো তো 3d 4, 4s2 3d 4। এখন সবাই কি বলতেছো 35 এর সি, আচ্ছা 35 তো শেষ, 36, 36 এ বি বলছে। আচ্ছা দেখো 4s2 3d 4 এটা হচ্ছে তোমার নরমাল ইলেকট্রন বিন্যাস। এখন আমরা জানি কি 3d 4 থেকে কি হইতে যায় 3d 5 হইতে যায়, তাই না। তাহলে 3d 5 যখন হইতে যাবে তাহলে 4s কি হয়ে যাবে 1 হয়ে যাবে, আর 3d কি হয়ে যাবে বলো তো 5 হয়ে যাবে। সো দেখো 3d 5 এ যে 5টা ইলেকট্রন আছে ভাইয়া, 5টাই কি আছে বলতো, এই যে ডিতে তো 5টা অরবিটাল থাকে, 5টাই কি আছে বলতো বেজোড় অবস্থায় থাকে, কেউ কিন্তু কি করে নাই জোড়া অবস্থায় নাই। একইভাবে 4s1 এও কি আছে বলতো, এই যে 4s1 এখানেও কিন্তু একটা ইলেকট্রন হয়ে গেছে।
সো আগেরটা যদি তুমি চিন্তা করো তাহলে দেখো এই চারটাই খালি বেজোড় ছিল আর এই দুটা কিন্তু জোড় অবস্থায় ছিল, বাট যখন এইটা ভেঙে এখানে চলে আসছে তখন 5টা বেজোড় আর এখানে একটা বেজোড়, 6টা বেজোড় হয়ে গেছে। তাহলে বলা হয়েছে বেজোড় বা অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কয়টা? 6টা। কয়টা হবে? 6টা হবে আর কি। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে বি নাম্বারটা। এটা কিন্তু অনুধাবনেও আসতে পারে। ওকে, সো মাথায় রাখবা। এটা কি সবাই ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়ে থাকলে কমেন্ট করো ক্লিয়ার। দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি কোনটায় বেশি আর কি, সবচেয়ে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কোনটা? সো আমরা সবাই জানি, সবাই আমার সাথে সাথে একটু কমেন্ট করে ফেলো। বেনি আসহ কলা, ঠিক আছে, বেনি আসহ কলা, ঠিক আছে, বেনি আসহ কলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, ঠিক আছে, বেনি আসহ কলা। সো বাম থেকে ডানে গেলে আমার কি হচ্ছে? তরঙ্গ দৈর্ঘ্য বাড়তেছে, তাই না? সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার? লালের। সো সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি কোনটা হবে? লাল। সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি কোনটা? লাল হচ্ছে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি। 37 আনসার সি নাম্বার। যারা যারা আছে ক্লাসে যুক্ত হইছো, তোমাদের হচ্ছে উপরে একটা টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, এই লিংকে যুক্ত হয়ে যাবা। তাহলে আমি এখানে ইনশাআল্লাহ ক্লাসের পিডিএফটা আপলোড করে দিব। তো মানে যখন ক্লাসটা শেষ হবে, এই নোটেড পিডিএফটা দেখলে তোমার পড়াগুলো এমনি এমনি মুখস্থ হয়ে যাবে আর কি। সো সবাই আর কি দ্রুত টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবা। এবং এক্সাম হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সবাই ওই টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া আছে। তো সবাই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবা, তাহলে ওখানে এক্সামের লিংকগুলো দিলে এক্সামটা দিয়ে ফেলবা। আচ্ছা, কোন রঙের আলোর কম্পাঙ্ক সবচেয়ে বেশি? আলোর কম্পাঙ্ক সবচেয়ে বেশি কার? সো আমরা জানি কি বলতো, ভি ইকুয়াল টু কি জানি বলতো? এফ ল্যামডা। ভি ইকুয়াল টু এফ ল্যামডা। সো এবার আসি আমরা ল্যামডার সাথে এফ এর সম্পর্ক কি। দেখো এফ তে কি কম্পাঙ্ক আর ল্যামডাতে কি বলতো? তরঙ্গ দৈর্ঘ্য। সো দেখো এফ সমানুপাতিক, তাহলে কি আসছে? তুমি দেখো এই যে এই ল্যামডাটার এই পাশে নিয়ে আসো, তাহলে কি আসছে? এফ ইকুয়াল টু কি আসছে? ভি বাই ল্যামডা না? তাহলে এফ এর সাথে ল্যামডার সম্পর্ক কি বলতো? ব্যস্তানুপাতিক। মানে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার কম্পাঙ্ক কি বলতো? কম। আর যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার কম্পাঙ্ক কি বলতো? যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার কম্পাঙ্ক কি বলতো? বেশি। ওকে, আচ্ছা। সো এটা যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমরা এই কোশ্চেনটা তাহলে সলভ করে ফেলি। আসো, হ্যাঁ, ওকে, চার্জারটা গেল কোথায়? ওকে, সো দেখো এটা যদি আমরা বুঝে থাকি তাহলে দেখো যে এখানে কম্পাঙ্ক সবচেয়ে কম কার? কম্পাঙ্ক সবচেয়ে কম কার বলছে, তাহলে কি যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার কম্পাঙ্ক কম। তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি? লালের সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তার কম্পাঙ্ক সবচেয়ে কম কার? লালের কম। ঠিক আছে, আচ্ছা ভাই, এটা এভাবে মনে রাখতে পারো যে তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি সে কি আস্তে ধীরে নড়তে পারে, আর যে মনে করো তরঙ্গ দৈর্ঘ্য যার ছোট, যে ছোট এভাবে দ্রুত দ্রুত লাফাতে পারে বা কম্পন বেশি দেয় আর কি। ওকে, সো এটাতে মাথায় রাখবা। এরপর সবাই 39 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও। 39 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও তো সবাই দ্রুত। 39, সবাই 39 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দ্রুত দিয়ে দাও। দেখি 39 নাম্বার কোশ্চেনের অ্যান্সার সবাই একটু দ্রুত দিয়ে দাও। 39 এর অ্যান্সারটা একটু চার্জ দিয়ে দিলাম। একটা মিনিট। আচ্ছা, 39 এর এ, 39 এর বি, ওকে, 39 এর এও কমেন্ট আসতেছে, 39 এর বিও কমেন্ট আসতেছে। বাকিরাও জানাও দ্রুত দ্রুত, 39 এর অ্যান্সারটা দ্রুত জানাও সবাই। আচ্ছা, সো দেখো 39 নাম্বারটা বলেছে আইডি শনাক্তকরণ এবং লেভেল ট্র্যাকিং। তো দেখো এই যে তোমাকে মনে করো একটা আইডি কার্ড দিয়ে দেওয়া হয়, মনে করো কলেজ থেকে বা ভার্সিটি থেকে একটা মনে করো আইডি কার্ড দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে আইডি কার্ডটা দিয়ে দেওয়া হয়েছে, আইডি কার্ডের মেয়াদ থেকে কতদিন বলো তো?
365 দিন। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো কি আইডি কার্ডের মেয়াদ থাকে ভাই কত দিন? 365 দিন। ঠিক আছে, আইডি কার্ডের ভাই মেয়াদ থেকে কতদিন? মনে রাখবা ভাই 365 দিন। তাহলে ভাই আইডি এবং ট্র্যাকিং এটার ক্ষেত্রে মনে রাখবা কত হবে বলতো? 365 ন্যানোমিটার। আইডি ট্র্যাকিং এর ক্ষেত্রে ভাই কত হবে? 365 ন্যানোমিটার। আইডি ট্র্যাকিং এর ক্ষেত্রে ভাই কত হবে? 365 ন্যানোমিটার। ওকে, আইডি ট্র্যাকিং এর ভাই কি হবে? 365 ন্যানোমিটার। তাহলে অ্যান্সার কোনটা হবে? আইডি শনাক্তকরণ ও লেবেল ট্র্যাকিং এর ক্ষেত্রে ভাই কি হবে? 365 ন্যানোমিটার। আচ্ছা, এরপরে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর প্যাস্টেন সিরিজের জন্য ভাই কোনটি সঠিক? কোন সিরিজ? প্যাস্টেন সিরিজ। তো ভাই প্যাস্টেন সিরিজের জন্য কোনটা সঠিক বলো তো? প্যাস্টেন সিরিজ। এখন আমার তোমাকে আগে জানতে হবে ভাইয়া যে প্যাস্টেন সিরিজে আমাদের সিরিজগুলোর নামগুলো আগে মুখস্থ করতে হবে। সো আমার সাথে সাথে কমেন্ট করো যে লাইবা নামে একটা মেয়ে ছিল, বুঝছো? এই লাইবা নামের মেয়েটা, হ্যাঁ সি হবে। 365 হচ্ছে কি তোমার হচ্ছে এক বছরে কয় দিন? 365 দিন। সো আইডি কার্ডের মেয়াদ থাকে 1 বছর, মানে হচ্ছে 365 দিন মেয়াদ থাকে আর কি। ওকে, আচ্ছা, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী দেখো, লাইবা নামে একটা মেয়ে ছিল, তা ওকে আর কি খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে ওকে পাওয়া গেল কার সাথে? ফাহিম নামে একটা ছেলের সাথে। কার সাথে পাওয়া গেল? লাইবাকে ফাহিমের সাথে আর কি। সো মনে রাখবা ভাইয়া, লাইবাকে পাবো কার কাছে বলো তো? লাইবাকে পাবো ভাইয়া ফাহিমের সাথে। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো, লাইবাকে পাবো কার কাছে বলো তো? ফাহিমের সাথে। লাইবাকে পাবো কোথায়? ফাহিমের সাথে। তো ভাই লাইবাকে পাবো ফাহিমের সাথে কি হলো? লাইতে লাইম্যান সিরিজ, বাতে বামা সিরিজ, পাতে প্যাস্টেন, বোতে ব্র্যাকেট, ফতে ফুন্ড, আর হিমতে কি হ্যামফ্রিজ। ঠিক আছে, ফাহিমের হিমতে কি হ্যামফ্রিজ। লাইবাকে পাবো কোথায় ভাইয়া? ফাহিমের সাথে। লাইম্যান বামার প্যাস্টেন ব্র্যাকেট ফুন্ড হ্যামফ্রিজ। লাইম্যান বামার প্যাস্টেন ব্র্যাকেট ফুন্ড হ্যামফ্রিজ। লাইবাকে পাবো কোথায়? ফাহিমের সাথে। সো অনেকে আবার প্যাচ লাগাই যেতে পারো যে ভাইয়া বাতে বামার নাকি বোতে বামার আর কি। তো দেখো এই বাতে হচ্ছে ভাইয়া বামার আর বোতে কি ব্র্যাকেট। তো দেখো বয়ের মানে আকার ওকার দেওয়া না, এদিকে একটা ব্র্যাকেটের মতো আছে না, তাহলে বয় ওকারে হচ্ছে ব্র্যাকেট আর বাতে কি বলতো? বামার। ঠিক আছে, হ্যাঁ ওকে। সো এইটা দেখো তাহলে কি হলো ভাই? লাইম্যান বামার প্যাস্টেন ব্র্যাকেট। তো লাইম্যান সিরিজটা কয় নাম্বার সিরিজ? 1 নাম্বার। বামা 2 নাম্বার, প্যাস্টেন 3 নাম্বার, তারপর হচ্ছে ব্র্যাকেট কয় নাম্বার? 4 নাম্বার, ফুন্ড 5 নাম্বার, আর হ্যামফ্রিজ কয় নাম্বার? 6 নাম্বার। সো বলা হইছে প্যাস্টেন সিরিজের জন্য, প্যাস্টেন সিরিজ বা কয় নাম্বার সিরিজ? 3 নাম্বার সিরিজ। এখন ভাই N1 কি আর N2 কি? N1 হচ্ছে ভাই যেইটাই ইলেকট্রন আসছে, যেটাই ইলেকট্রন আসছে, মনে করো তুমি ঢাকা থেকে খুলনায় আসছো, কোথায় আসছো সেটা হচ্ছে N1 এর মান। ঠিক আছে, N1 এর মান কি? যেখানে আসছো, যেখানে আসছো সেটা হচ্ছে কি N1, আর N2 কি? যেটা থেকে আসছো আর কি। ওকে, সো সিরিজগুলা উৎপন্ন হয় কিসের উপর ভিত্তি করে? তুমি কোথায় আসছো সেটা। তুমি এখন খুলনায় আসছো, তার মানে তুমি খুলনার বাসিন্দা। তুমি এখন ঢাকা আসছো, তার মানে তুমি ঢাকার বাসিন্দা, বা তুমি যেখানে থাকো সেখানকার বাসিন্দা। কোথা থেকে আসছো এটা ম্যাটার না। সো N1 এর মান যেটা, সেটা অনুযায়ী সিরিজ উৎপন্ন হবে। সো বলা হয়েছে প্যাস্টেন সিরিজের জন্য কোনটা সঠিক? প্যাস্টেন সিরিজের ক্ষেত্রে তাহলে N এর মান কত হবে? প্যাস্টেন সিরিজের ক্ষেত্রে N এর মান কত হবে? 3 হবে। সো তুমি দেখো তো N1 এর মান 3 আছে কোথায় ভাইয়া? N1 এর মান ভাই এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে দুইটাই হবে। বাট কাহিনী হচ্ছে যে তোমাকে সবসময় উপর থেকে আসতে হবে, মানে 1 2 থেকে তুমি 3 আসতে পারবে না। তোমাকে কি করতে হবে? সিরিজ উৎপন্ন হওয়ার জন্য 6 7 বা মানে 3 এর উপরে যত যা আছে 4 5 6 7 যা যা আছে সেখান থেকে তুমি 3 আসতে পারবা। বাট 1 2 থেকে তুমি 3 যেতে পারবে না, মানে ছোট থেকে তুমি 3 আসতে পারবে না, অবশ্যই বড় থেকে আসতে হবে আর কি। ওকে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। সো দেখো তাহলে কোনটা হবে? দেখো এটা কি বলা হয়েছে? N2 মানে 1 নাম্বার 2 নাম্বার থেকে আসছে না ভাইয়া, কোথা থেকে আসতে হবে? বড় থেকে আসতে হবে। তাহলে এই যে 4 5 থেকে আসছে, তাহলে এইটা হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ভাইয়া সি নাম্বারটা। সবাই কি বুঝছো? বুঝলে বলো যে ভাইয়া ক্লিয়ার, বা বুঝলে বলো যে হ্যাঁ ভাইয়া ডান। ওকে, তাহলে আমি পরেরটা আগাবো। ক্লিয়ার? সো এখান থেকে তুমি লাইভা পাবো ফাইমের সাথে যে তুমি সিরিজটা মুখস্থ করবা, যেটাই বলছে প্যাসেন্ট বুঝতে মানে N1 এর মান 3 হইতে হবে। তো 3 খুঁজবা, তারপর দেখবা কোনটা বড় আছে, বড়টা থেকে আসছে। সহজ কথা, শেষ। অতি বেগুনি রশ্মির কোন তরঙ্গ ব্যাপ্তি ন্যানোমিটার? ড্রাগ শনাক্ত করো। এই যে মনে করো ড্রাগ শনাক্ত করো। ড্রাগ, ড্রাগ মানে কি বলো? এই যে সবকিছুর দাম বেড়ে গেছে না, ড্রাগ বা ওষুধ। সো তোমরা যারা, এই যে আমি তো মনে করো ওষুধ নিয়ে পড়ি, বা আমার তো সাবজেক্টটাই ওষুধ রিলেটেড, তাই না? সো এই ওষুধের দাম কিন্তু অনেক বেড়ে গেছে। তো আগে যে ওষুধ 200 টাকার ওষুধ ছিল, সেই ওষুধ বলো তো কত টাকা হয়ে গেছে এখন? 400 টাকা হয়ে গেছে। ঠিক আছে, ড্রাগের দাম 200 টাকার ড্রাগ এখন কত হয়ে গেছে বলো তো? 400। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো, 200 টাকার ড্রাগ এখন কত হয়ে গেছে বলো তো? 400 টাকা হয়ে গেছে। 200 টাকার ড্রাগ এখন কত হয়ে গেছে? 400 টাকা হয়ে গেছে আর কি। ওকে, তাহলে মনে রাখবা ভাইয়া ড্রাগ শনাক্তকরণের ক্ষেত্রে মনে রাখবা 200 থেকে 400।
ড্রাগ শনাক্তকরণ বা কি মনে রাখবা 200 থেকে 400, ড্রাগ শনাক্তকরণ বা কি মনে রাখবা 200 থেকে 400। বোর হাইড্রোজেন মডেল অনুযায়ী তৃতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ? বলো তো দেখি অ্যান্সার। তৃতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ বলো। তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ? হ্যাঁ 200 থেকে 400। কে কমেন্ট করছো নামগুলো একটু পড়ি, কষ্ট করে কমেন্ট করছো তাহলে অবশ্যই নামগুলো পড়া উচিত। ফারজানা তাসনিম বলছে 200 থেকে 400, হামিদুল হক বলছে, মুশফিকা সুবা ফাতেমা বলছে ওকে 200 থেকে 400। থ্যাংক ইউ যারা যারা এত সুন্দর করে কমেন্টগুলো করছো, পরীক্ষা হলে ইনশাআল্লাহ মাথায় থাকবে আশা করি। আচ্ছা 42 এ। আচ্ছা সো দেখো প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ তৃতীয় বোর কক্ষপথ? সো Rn = n² r1, ঠিক আছে। Rn = কি n² r1। সো কত নম্বর কক্ষপথ বলছে ভাইয়া? তৃতীয়, তার মানে r3 বের করতে বলছে, তাহলে কি হবে n² এর মান কত বসবে 3 বসবে ইনটু r1। তার মানে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ বলো তো? 9 গুণ, 9r1। সো তৃতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ প্রথম বোর কক্ষপথের কত গুণ ভাইয়া? 9 গুণ। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে ভাইয়া বি নাম্বারটা। সবাই এ এ কেন বলতেছো? 42 এর বুঝলাম না তো, 42 এ সবাই এ এ কেন বলতেছো? নয় গুণ হবে, সবাই তো প্যাচ লাগাই ফেলাইছো দেখতেছি। 1/9 গুণ কেন হবে? কোশ্চেনে বুঝতে হবে প্রথম বোর কক্ষপথের কত গুণ, প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ। এই যে প্রথম বোর কক্ষপথ কত, এই যে r1, r1 এর কত গুণ 9 গুণ। তোমরা কেন 1/9 করতেছো? প্যাচ লাগাবো না, সহজ কোশ্চেন, খুবই সহজ, পারো সবই। কোশ্চেন ঠিক মতো, এই জন্য ভাই কোশ্চেনের মধ্যে অ্যান্সার লুকায় থাকে। কোশ্চেনটা দুইবার পড়বা, একবার পড়বা না, দুইবার করে পড়বা, ঠিক আছে? তাহলে আর ভুলগুলো হবে না। এখানে ভুল করতেছো, প্যারা নাই। কোন তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রশ্মি জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়? জীবাণুনাশক কি বলা হয়েছে? জীবাণুনাশক। তবে এই যে তোমার বডিতে মনে করো যেটা আছে যে ফ্যাগোসাইট কোষ আছে, এটা কি করে তোমার বডিতে যে সকল জার্ম আছে বা যে সকল ক্ষতিকারক বস্তু আছে সেগুলো কি করে মেরে ফেলে। তবে এটা কি এমন যে 23 ঘন্টা কাজ করে, 22 ঘন্টা কাজ করে, 2 ঘন্টা কাজ করে, এরকম নাকি? এটা তবে তুমি ঘুমায় যাও, বাট এরা কিন্তু জেগে থাকে, এরা কিন্তু 24 ঘন্টায় কাজ করতে থাকে, ঠিক আছে? এরা 24 ঘন্টায় কাজ করতে থাকে। তাহলে এবার জীবাণুনাশক কাজটা আমাদের দিয়ে কত ঘন্টা চলে বলো তো? 24/7, ঠিক আছে, মানে 24 ঘন্টা সপ্তাহে 7 দিনই চলে। তাহলে এবার তুমি ফাইন্ড আউট করবে কোথায় 24 কথাটা আছে। এই যে এখানে এবার 24 কথাটা আছে, চোখ বন্ধ করে জীবাণুনাশক মানে কি হবে 24। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো জীবাণুনাশক 24, জীবাণুনাশক 24, 24/7 আওয়ার জীবাণুনাশক কাজটা করবে। তাহলে কত হবে 240। 24 মানে কত 40, ঠিক আছে, 240। 24 মানে কত 24, সাথে একটা জিরো বসা দিবা, 240 হয়ে যাবে। তাহলে জীবাণুনাশক কাজে 240 বা 240 280 ন্যানোমিটার। ওকে, অসীম দূরত্ব থেকে ইলেকট্রন তৃতীয় শেলে আসছে, কোন বর্ণালী উৎপন্ন হয়? কোন জায়গায় আসছে দেখার বিষয় না, কোথায় আসছে? তৃতীয়তে আসছে। লাইবা পাবো, লাইবা, লাইতে হচ্ছে লাইম্যান, বাতে বামার, পতে প্যাসচেন। 3 নাম্বার ছিল প্যাসচেন। তাহলে তৃতীয় শেলে কোন বর্ণালী উৎপন্ন হয় ভাইয়া? প্যাসচেন। কোনটা উৎপন্ন হয় ভাইয়া? প্যাসচেন। কোনটা? প্যাসচেন। ওকে, আচ্ছা নিউবার এই সমীকরণে প্যাসচেন সিরিজের জন্য n2 এর ন্যূনতম মান কত? আচ্ছা দেখো প্যাসচেন সিরিজের জন্য তার মানে কি বলে আছে তোমাকে? n1 এর মান বলে দেওয়া আছে। n1 এর মান কত বলে দেওয়া আছে? লাইম্যান বামার প্যাসচেন মানে n1 এর মান 3 বলে দেওয়া আছে। তোমাকে জানতে চাইছে ভাই n2 এর মান কত হইতে হবে। সো ভাইয়া n1 এ তো ইলেকট্রনটা আসছে, কোথা থেকে আসছে বলো তো? এর উপরে কোন একটা সংখ্যা দিয়ে আসছে, তো বলছে ন্যূনতম। কোথা থেকে আসতে পারে? 3 এর উপরে কি আছে? 4 5 6 7, যে কোনো জায়গা দিয়ে আসতে পারে। সো বলা হয়েছে n2 এর ন্যূনতম মানে সর্বনিম্ন মান কোনটা? এই যে n2 মানে n1 তো 3, তাহলে 3 এর উপরে কত আছে? 4 আছে। তাহলে n2 এর সর্বনিম্ন মান কত বা ন্যূনতম মান কত বলো তো? 4। কত হবে? 4 হবে আর কি। তাহলে 45 অ্যান্সার কোনটা হবে? সি নাম্বারটা হবে। আর বেশি এমসিকিউ নাই, সবাই একটু ধৈর্য ধরে থাকি আমরা, ভালো একটা মানে সে এন্ডিং করে আমরা বিদায় নিব ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা LaOH3 এর দ্রাব্যতা যদি S হয়, দ্রাব্যতা গুণাঙ্ক, ঠিক আছে, দ্রাব্যতা গুণাঙ্কের মান মানে কি KSP এর মান চাইছে, ঠিক আছে। সো বলো এটার आंसर কোনটা হবে? LOH3 এর দ্রাব্যতা যদি S হয়, দ্রাব্যতা গুণাঙ্কের মান কত হবে? দ্রাব্যতা গুণাঙ্কের মান তোমাকে জানতে চাওয়া হইছে, বলো। হ্যাঁ 45 সি, 45 সি। ওকে 46 এর आंसर দাও। দেখো
ভাঙাটা তোমাকে আগে শিখতে হবে। ভাঙাটা কিন্তু খুবই ইজি, তোমরা অনেকেই ভাঙাটা বুঝো না, উল্টা পাল্টা ভাঙো, যার ফলে অ্যান্সারও মেলে না। ওকে, আচ্ছা সো দেখো ভাঙবা কিভাবে, তোমাদের ভাঙাটা শিখাই দিই। আচ্ছা তার আগে সবাই একটু আমাকে কমেন্ট করো যে আইডি ট্র্যাকিং এ কত ন্যানোমিটার ছিল বলো তো, আইডি ট্র্যাকিং এ কত ন্যানোমিটার শিখাইছি ইউভি, আইডি ট্র্যাকিং এ ন্যানোমিটারটা সবাই একটু কমেন্ট করতে থাকো। ওকে, আচ্ছা দেখো ভাঙাটা কিভাবে করবা। ALOH3 দেখো ভাঙে কিভাবে, একটা জিনিসকে ভাঙাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো ভাঙাটা আজকে শিখাচ্ছি, এটা তোমাদের সব ক্ষেত্রেই লাগবে। দেখো এটা ভাঙবা কিভাবে, দেখো এই যে অ্যালুমিনিয়াম আছে কয়টা, একটা আছে, আর ওএইচ আছে কয়টা বলো তো, তিনটা। সো অ্যালুমিনিয়ামের মাথায় যাবে হচ্ছে ওএইচ এর সাথে যেটা আছে সেইটা, তাহলে কত যাবে, অ্যালুমিনিয়াম 3+। ওকে, আচ্ছা প্লাস ওএইচ, ওএইচ কত হবে বলো তো, অ্যালুমিনিয়ামের সাথে কত আছে, এক আছে না, সেটা যাবে ওএইচ এর মাথায়, ওএইচ কত বলো তো, -1। ওকে, এইটুকু ভাঙা আমরা বুঝলাম। এরপরে দেখো অ্যালুমিনিয়াম ভাই কয়টা ছিল, একটা ছিল, এই জন্য এর আগে মোল সংখ্যা কত বসবে, এক বসবে। ওএইচ কয়টা ছিল ভাইয়া, তিনটা ছিল, এই জন্য তিনটা কোথায় বসবে বলতো, সামনে বসবে। তাহলে সামনে বসানোর ক্ষেত্রে আমি দেখতে হবে আমাকে যে কয়টা ছিল, সেইটার উপর ভিত্তি করে আমি কি করব, সামনে বসাবো। আর মাথায় দিব কোনটা সেটা আমার ডিপেন্ড করে অপর পাশে কয়টা আছে। যেমন অ্যালুমিনিয়াম মাথায় কোনটা দিব, ওএইচ কয়টা আছে, ওএইচ তিনটা আছে, তাহলে মাথায় গেছে তিনটা, ঠিক আছে। বাট অ্যালুমিনিয়ামের সামনে বসাবো যখন, মানে সামনে যে সংখ্যাটা বসাবো সেটা বসাতে গেলে দেখতে হবে অ্যালুমিনিয়াম কয়টা আছে, একটা আছে, জন্য এক বসাইছি। এবার আসি ওএইচ এর ক্ষেত্রে, দেখো ওএইচ ছিল এটা তিনটা, এই জন্য সামনে আমি 3 বসাইছি। ওএইচ এর মাথায় কোনটা যাবে, অ্যালুমিনিয়ামের সাথে কত ছিল, অ্যালুমিনিয়ামে একটা ছিল, এই জন্য এক বসবে আর কি। সো ভাঙাটা কি সবাই ক্লিয়ার হইছে, আইডিটা কি 365। ওকে থ্যাংক ইউ। সো ভাঙাটা কি সবাই বুঝছে, ভাঙাটার উপরে ডিপেন্ড করে যে তুমি কেএসপি কেআইপি কত ভালো মতো বের করতে পারবা। আচ্ছা এখন দেখো দ্রাব্যতা গুণাঙ্কের মান, তো দেখো অ্যালুমিনিয়াম 3+ কত ছিল, মানে কয় মোল আছে, 1 মোল আছে, এজন্য আমি এটাকে বসাবো এস, একটা যেহেতু আছে তাহলে এস। এখানে কয়টা ওএইচ আছে, তিনটা ওএইচ আছে, তাহলে এটাকে কি বসাবো বলো তো, 3s, তাহলে এটাকে কি বসাবো 3s, এটাকে কি বসাবো 3s। এখন মাথায় রাখবা যে কেএসপি বের করার ক্ষেত্রে সামনে যেটা থাকে সেটা আবার কোথায় যায় বলো তো, মাথায় যাবে, মানে পাওয়ারেও যাবে আর কি, ঠিক আছে। তাহলে গুণ করার ক্ষেত্রে আমরা কি করব, যখন আমি কেএসপি বের করব, তখন কি হবে, দেখো s × 3s, অ্যালুমিনিয়াম হচ্ছে s আর ওএইচ কি 3s পেলাম। সো যখন আমি কেএসপি বের করব তখন সামনে যেটা থাকবে সেটা কোথায় যাবে বলতো, পাওয়ারে যাবে আর কি। তাহলে s × 3s তার কি হবে বলতো, হোল কিউব হবে, s × 3s তার হোল কিউব। সো এবার আসি করি, দেখো s কেন, এটা s তো sc বসবে, আর 3 কিউব মানে কত 27, আর s কিউব বসবে, তাহলে 27 s কিউব আর s কিউব যোগ হয়ে কি হয়ে যাবে, গুণের ক্ষেত্রে তো পারে পারে যোগ হয়, তাহলে কি হয়ে যাবে 27s⁴ কি হয়ে যাবে 27s⁴। সবাইকে এটা বুঝছো, 46 এর आंसर কেন ডি হবে, এই যে একজন অলরেডি এ आंसर দিছে, এ কেন 27s² করছো কেন, এখানে তো কিউব আছে আর এখানে তো একটা s আছে, কিউব আর এক মিলে কত হয়ে যায় 4 হয়ে যায় না, তাহলে কি হবে 27s⁴। ওকে ওকে ক্লিয়ার হলে সবাই বলো ক্লিয়ার। তারপরে আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে যাই। দেখো কোনটি দ্রব্যের দ্রাব্যতা নিয়ামক নয়, বলো কোনটি দ্রব্যের দ্রাব্যতা নিয়ামক নয়। বলো কোনটি দ্রব্যের দ্রাব্যতা নিয়ামক নয়। সো ভাই মনে রাখবা দ্রব্যের প্রকৃতি, আচ্ছা দেখি তোমাকে জানো দ্রব্য, আচ্ছা দেখো ভাইয়া মনে রাখবা দ্রব্যের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, দ্রব্যের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি এবং আর কার উপর ডিপেন্ড করে বলতো, তাপমাত্রা এবং চাপ, ঠিক আছে। দ্রব্যের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, তাপমাত্রা, এই তিনটা বইয়ে আছে, আর চাপ হচ্ছে গুহ স্যারের বইয়ে আছে, ঠিক আছে। এগুলোর উপর ডিপেন্ড করে, বাট ঘনত্বের উপর কিন্তু কখনো তোমার দ্রাব্যতা ডিপেন্ড করে না, ঠিক আছে। ঘনত্বের উপর কিন্তু কখনো দ্রাব্যতা ডিপেন্ড করে না, মাথায় রাখবা। ওকে আচ্ছা এরপরে আয়নিক গুণফলের ক্ষেত্রে কেআইপি কেএসপি দেওয়া আছে, বলা হয়েছে অদক্ষেপ দিবে কখন, কোন শর্তে অদক্ষেপ দিবে বলো তো, কোন শর্ত মানলে তখন অদক্ষেপ দিবে। দেখো ভাই অদক্ষেপের শর্ত দেখো তিনটা শর্ত আছে আর কি, আমি তোমাদের তিনটা শর্ত দেখাই দিই তাহলে আর ক্লিয়ার হয়ে যাবে, একটা মিনিট। দেখো ক্লিয়ার শর্তগুলা কি কি ভাইয়া, দেখো কি কি কন্ডিশন হইতে পারে, কেএসপি সমান সমান কেআইপি হইতে পারে একটা কন্ডিশন, কেএসপি গ্রেটার দেন কেআইপি একটা হইতে পারে, আর একটা কন্ডিশন কি হইতে পারে, কেআইপি গ্রেটার দেন কি কেএসপি, এই তিনটা শর্ত হইতে পারে।
তো এবার যখন কেএসপি সমান সমান কেআইপি হবে তখন দ্রবণটা কি হবে বলতো সম্পৃক্ত, কি হবে সম্পৃক্ত, ঠিক আছে কি হবে সম্পৃক্ত, কেএসপি ইকুয়াল টু কেআইপি মানে কি সম্পৃক্ত। যখন ভাইয়া মাথায় রাখবে এবার কে বড় কেএসপি বড়, যদি ভাইয়া কেএসপি বড় হয় ঠিক আছে তাহলে কি হবে অসম্পৃক্ত, কেএসপি বড় হলে কি হবে অসম্পৃক্ত। আচ্ছা এখন আসি ভাইয়া কেআইপি বড় হলে কি হবে, কেআইপি বড় হলে অতিপৃক্ত বা অধক্ষেপ দিবে। তাহলে তুমি মাথায় রাখবা কি অধক্ষেপ কখন দিবে, কেআইপি, সবাই আমার সাথে সাথে কমেন্ট করো কেআইপি, কেআইপি ঠিক আছে। কেএসপি আর কেআইপি যদি ভাই ভুলে যাও মনে রাখবে যে অধক্ষেপ, ঠিক আছে অধপতন, অধপতন কার হচ্ছে তোমার হচ্ছে বা আমার হচ্ছে তাই না, আমার মানে কি মি মানে আই, ঠিক আছে। আমি মাত্র রাখতাম যে এখানে পার্থক্য কি দেখো তো এস আর একটা কি বলতো আই, তাহলে কার অধক্ষেপ হচ্ছে বা কার অধপতন হচ্ছে, আমার অধপতন হচ্ছে মানে আমার নিজের, আই মানে কি আমি, তার মানে ওরা কেআইপি, তাহলে অধক্ষেপের ক্ষেত্রে কে বড় হবে কেআইপি বড় হবে। আর সম্পৃক্ত যখন ভাই সম্পৃক্তর ক্ষেত্রে কি হবে দুইটাই সমান, তাহলে কি সম্পৃক্ত, তো অসম্পৃক্ত তোমার মুখস্থ করার দরকার নেই, তুমি এমনি বলে দিতে পারতেছো, ঠিক আছে। সম্পৃক্ত কি ভাইয়া সম্পৃক্ত মানে দুইটাই সমান সম্পৃক্ত, ওকে। কেআইপি, আইপি মানে কি আই মানে কি আমি, আমি কি হবে আমি যখন বড় হবো তখন কি হবে মানে কি হচ্ছে বলতো আমি অধক্ষেপ বা কি হচ্ছে আমার অধপতন হচ্ছে, তাহলে কেআইপি বড় মানে কি অধপতন, ওকে। আর বাকি থাকলো কি কেএসপি বড় হলে কি হবে বাকি যেটা অসম্পৃক্ত, আশা করি ক্লিয়ার। সো বলা হয়েছে অধক্ষেপ হবে কখন যখন ভাই কেআইপি বড় হবে, সো তুমি ফাইন্ড আউট করো ভাই কেআইপি কখন বড় হবে, এটাই হবে आंसर কেআইপি। সো কেআইপি সবাইকে কমেন্ট করতে বলছিলাম, সবাই কেআইপি কমেন্ট করে ফেলো তাহলে আর ভুল হবে না, আমি, ঠিক আছে কে আই মানে কি আমি। এরপর আসলে মাত্র বেশি এমসিকিউ নাই, মাত্র 5টা এমসিকিউ আছে, সবাই শেষ পর্যন্ত থাকি। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের আয়নিক গুণফল কোনটি, আচ্ছা এখন ভাই দেখো দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফলের মধ্যে বেসিক যেটা পার্থক্য তোমরা অনেকে প্যাচ লাগাই ফেলো, সো দেখো তোমাদের আমি সহজ করে বুঝাই দিই। দেখো মনে করো এস পেলা একটা পেলা কি 3s, সো যখন এখান থেকে যদি বলে দ্রাব্যতা গুণফল বের করতে তাহলে কি হবে বলতো s ইনটু 3s তার হোল কিউব হয়, ঠিক আছে s ইনটু 3s তার কি হয় বলতো হোল কিউব হয় দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে। সামনে যেটা থাকে সেটাই কোথায় যায় বলতো পাওয়ারে যায়, সামনে যেটা থাকে সেটাই কোথায় যায় বলতো পাওয়ারে যায় আর কি, ওকে হ্যাঁ আচ্ছা। সো সামনে যেটা থাকে সেটাই পাওয়ারে যায়, বাট এটা হচ্ছে কেএসপির ক্ষেত্রে সামনে যেটা থাকবে সেটা পাওয়ারে যাবে। আর কেআইপির ক্ষেত্রে কি হবে সামনে যেটা থাকে সেটা সামনে বসবে না, সেটা কোথায় চলে যাবে ডাইরেক্ট পাওয়ারে চলে যাবে, কি হয়ে যাইতো এস কিউব হয়ে যাইতো, ঠিক আছে সামনে আর বসবে না। এটাই হচ্ছে কেএসপি এবং কেআইপি বের করার, যদি সহজ কথায় বলি তাহলে এটা হচ্ছে সহজ কথা। কেএসপির ক্ষেত্রে সামনেও বসবে পাওয়ারেও যাবে, কেআইপির ক্ষেত্রে সামনে বসবে না জাস্ট পাওয়ারে চলে যাবে আর কি, ওকে। এইটা হচ্ছে মেইন বেসিক যা, সবাইকে এটা বুঝছো, যদি বুঝে থাকো তাহলে সবাই একটু কমেন্ট করবা ক্লিয়ার। আচ্ছা দেখো এবার তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙি, কি কি পাবো ভাইয়া ক্যালসিয়াম 2 প্লাস আর কি পাবো OH 2OH মাইনাস, তাই না এটা আমরা পাচ্ছি। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙলে ভাঙা একটু দেখাইছি আর কষ্ট আর ভাঙা দেখাবো না। সো কি কি পাবো ক্যালসিয়াম 2 প্লাস আর 2OH মাইনাস, ওকে। এখন আসি কি চাইছে আয়নিক গুণফল মানে কেআইপি চাইছে, সো ক্যালসিয়াম 2 প্লাস কে আমরা কি লিখবো বলো তো S, আর 2OH কে কি লিখবো আমরা 2S লিখবো। সো এখন আসি কেআইপি, তাহলে কেআইপি ইকুয়াল টু কি হবে এস ইনটু কি হবে বলো তো এই যে এখানে যেটা সামনে ছিল সেটা কোথায় চলে যাবে পাওয়ারে চলে যাবে, এস ইনটু এস স্কোয়ার। ও আচ্ছা এখানে তো এটা চাইও নাই, এটা তো জাস্ট এমনি দেখাইছে আর কি এভাবে চাইছে আর কি। সো দেখো এটা কোনটা হবে এই যে এস মানে কি ক্যালসিয়াম আর ওএইচ মানে কোনটা এইটা এস আর স্কোয়ার আর কি, তার মানে অ্যান্সার কোনটা হবে অ্যান্সার হবে ভাইয়া এ নাম্বারটা, অ্যান্সার কোনটা হবে ভাইয়া অ্যান্সার হবে এ নাম্বারটা। সবাইকে এটা বুঝছো, সবাই কি 49 নাম্বারটা বুঝছো, বুঝলে বলো যে ভাইয়া বুঝছি বা এটা জানো নাহলে আমি আবার বুঝাবো। 49 নাম্বারটা কি সবাই বুঝছো? হ্যাঁ দেখো খুবই সহজ কিন্তু কেএসপি কেআইপি বুঝলে খুবই সহজ, ওকে। 50 নাম্বার কোশ্চেনের आंसर দিয়ে দেবো পরে সবাই 50 নাম্বার কোশ্চেন 49 এ এ এ ওকে থ্যাংক ইউ। 50 নাম্বার কোশ্চেনের आंसर দিয়ে দেবো সবাই, এই ফোনটা বন্ধ হয়ে গেছিল, ওকে। সবাই এবারে 50 নাম্বার কোশ্চেনের आंसर দাও তো 50 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে নেসলা দ্রবণের সংকেত কি বলো, নেসলা দ্রবণের সংকেত কি। সো মাথায় রাখবা ভাইয়া K2HgI4 মুখস্থ হয়ে যাওয়ার কথা, আমার সাথে সাথে সবাই লিখে ফেলো K2HgI4 K2HgI4 সবাই আমার সাথে সাথে কমেন্ট করো K2HgI4 বলো K2HgI4। এবং আগামীকাল কিন্তু তোমাদের মেইন ক্লাসটা হবে কেমিস্ট্রি টপ 100 বা টপ 200 এমসিকিউ সলভ করে দিব পরীক্ষার আগে দিয়ে। মোটামুটি মনে করো 2 অধ্যায়, কালকে 3 অধ্যায় শেষ করে দিয়েছি গতকালকে, আজকে 2 অধ্যায় শেষ করে দিলাম,
বড় বড় অধ্যায়গুলো শেষ করে দিছি। তোমরা যদি চাও সকালেও ক্লাস নিবো আর কি, 4 আর 5 এর উপরে একটা ক্লাসে 4 আর 5 শেষ করে দিব যদি তোমরা চাও আর কি। আর যদি না চাও তাহলে একবারে আর কি ওই যে ম্যারাথন ক্লাস দিয়ে দিব, একটা ফুল ক্লাস ওখানে শেষ করে দিব। এখন তোমরা কি চাও সেটার উপর ডিপেন্ড করতেছে আর কি। ওকে আচ্ছা ভাই, আর কতক্ষণ? আর মাত্র 4টা এমসিকিউ বাদে, আর মাত্র 4টা এমসিকিউ বাকি আছে। 54টা বলছি না বা 55টা বলছি, তো আর বেশি নাই, শেষ প্রায়। ওকে আচ্ছা, তো K2HG i4 সবাই আমার সাথে কমেন্ট করো, এই যে K2HG i4, K2HG i4, K2HG i4। আচ্ছা, নিচের কোন ধাতুটি দীপশিখায় টকটকে লাল বর্ণ সৃষ্টি করে? ঠিক আছে, টকটকে লাল বর্ণ সৃষ্টি করে কোনটা বলো? আয়ন শনাক্ত মানে ক্লাস না, আমি একটা ভিডিও দিব ইনশাল্লাহ। আচ্ছা দেখো, দীপশিখায় টকটকে লাল বর্ণ সৃষ্টি করে কোনটা? ঠিক। আর কতক্ষণ ক্লাস হবে? 5 মিনিট ক্লাস হবে, ধৈর্য ধরে 5টা মিনিট ক্লাস করো, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আর কি। ওকে আচ্ছা ঠিক আছে, বলে দিব। আমাদের ক্লাসের মতো রাত্রেবেলাই হবে আর কি, আর আগামীকালকে ক্লাস তোমাদের হচ্ছে সন্ধ্যার দিকে হবে, সন্ধ্যা 7টা। আচ্ছা দেখো, যেটা ছিলাম, আচ্ছা টকটকে লাল, দেখো টকটকে লাল বা সিঁদুরে লাল, ঠিক আছে, এটা দুই ভাবে আসতে পারে, টকটকে লাল বা সিঁদুরে লাল। ঠিক আছে, টকটকে লাল বা কি লাল বলো তো? সিঁদুরে লাল। তুমি সিঁদুরে লাল লেখে কি হবে? এস আর, সিঁদুর। ঠিক আছে, সিঁদুর লেখবা কি দিয়ে? এস আর। এস আর কি বলতো? এস্ট্রনশিয়াম, এস্ট্রনশিয়াম। ঠিক আছে, সিঁদুরকে আমরা শর্ট ফর্মে লিখলাম কি? এস আর। তাহলে এস্ট্রনশিয়াম, তাহলে সিঁদুরে লাল বা টকটকে লাল দেখায় কোনটা? এস্ট্রনশিয়াম। অনেকে আবার ক্যালসিয়াম দেখায় দিও না, ঠিক আছে, ইটের মতো লাল বললে ক্যালসিয়াম। টকটকে লাল কোনটা? স্ট্রনশিয়াম। টকটকে লাল বললে কোনটা হবে? স্ট্রনশিয়াম হবে আর কি। ওকে আচ্ছা, ব্লু গ্লাসের মধ্যে দিয়ে গোলাপি লাল বর্ণে দেখায় যায় কোন ক্যাটায়ন? বলো, গোলাপি লাল দেখায় কে? গোলাপি লাল দেখায় কে? বলো, গোলাপি লাল কে দেখাবে? গোলাপি লাল কে দেখাবে বলো? আচ্ছা দেখো, গোলাপি লাল ভাইয়া মনে রাখবা। ওকে আচ্ছা, তো ব্লু গ্লাসের মধ্য দিয়ে গোলাপি লাল দেখাচ্ছে, ঠিক আছে। তো মনে হয় পটাশিয়াম, পটাইজেসিয়াম। ঠিক আছে, পটাশিয়ামটা তুমি যদি ভাঙো ভাইয়া, পটাশিয়ামকে ভাঙলে কি পাও বলো তো? পটাশিয়ামের সন্ধি বিচ্ছেদ করো তো, দেখো কি আসে? পটাশিয়াম। ঠিক আছে, পটাইজেসিয়াম। ঠিক আছে, সো পটাইজেসিয়াম, পটাইজেসিয়াম তাকে কি বলে? পটাশিয়াম। তবে মনে রাখবা, এই জয় শেখ খালি আপু আপু করতেছে কেন? ক্লাসে মনোযোগ দাও। এটা কি মানে কালে কি পরীক্ষায় কি পাশ করা লাগবে না নাকি? আপু দিয়ে ইয়া করবো, আপু দিয়ে কি ক্লাস হয়? সো ক্লাস মানে মনোযোগ দাও, পড়া হচ্ছে নাকি ঠিক মতো, আপু দিয়ে তুমি কি করবা? ক্লাস ভালো মতো মনোযোগ দাও, যেটা লাগবে সেটা মনোযোগ দাও আর কি। ওকে আচ্ছা, তো দেখো, গোলাপি লাল বর্ণের বর্ণালী দেখা যায় কোন ক্যাটায়নে? ঠিক আছে, এই জয় শেখরে তো ব্লক দিয়ে লাগবে, বিরক্ত করে। ক্লাসের পরিবেশ নষ্ট করো না ভাইয়া। Just কাজ কাম নাই, এসে এখন রাত 12টার সময় ঝামেলা। ওকে সো থ্যাংক ইউ কমেন্ট করার জন্য, তোমাকে ব্যান করে দেওয়া হয়েছে। আচ্ছা দেখো, গোলাপি লাল, তো যেটা বললাম যে পটাইজেসিয়াম, সো পটানোর জন্য কি করছে বলো তো? লিপস্টিক নিয়ে গেছে। কি নিয়ে গেছে? লিপস্টিক নিয়ে গেছে। কি কালার লিপস্টিক নিয়ে গেছে? মনে রাখবা ভাইয়া, গোলাপি লাল কালার লিপস্টিক নিয়ে গেছে। কি কালার লিপস্টিক নিয়ে গেছে? লিপস্টিকের কালার সাধারণত কি হয়? গোলাপি হয়, নাহলে লালই হয়, তাই না? সো মনে রাখবা ভাইয়া, পটাশিয়াম, তো পটানোর জন্য সিয়াম কি করে গেছে? গোলাপি আর লাল কালারের লিপস্টিক নিয়ে গেছে। কি কি কালার লিপস্টিক নিয়ে গেছিল? গোলাপি আর লাল। তাহলে মনে রাখবা, গোলাপি লাল বর্ণ কে দেয় ভাইয়া? পটাশিয়াম, পটাইজেসিয়াম। তাহলে কে হবে আনসার? বি হবে, পটাশিয়াম। তাহলে আনসার কোনটা হবে ভাইয়া? বি নাম্বার। আশা করি ভুলবা না, আনসার বি। আচ্ছা 53 দেখো, ব্লু গ্লাস দিয়ে পরীক্ষায় কোন বর্ণের শিখা দেখা যায়? আয়নের, কি লেখছে? আয়নের ক্ষেত্রে এখানে কোশ্চেনে কি ভুল লেখছে? আচ্ছা
ভাই কালকে কখন, কালকে সন্ধ্যায় ইনশাল্লাহ একটা ক্লাস হবে, টপ 200 এমসিকিউ ইনশাল্লাহ ক্লাস হবে আর কি। আর যদি তোমরা চাও তাহলে 4 আর 5 এর উপর একটা ক্লাস নিব আর কি। আর আমার ইউটিউবে কিন্তু অলরেডি রেকর্ডেড একটা প্লেলিস্ট দেওয়া আছে, তোমরা ওইটা করলেও পারো আর কি। হুম, আচ্ছা, এখানে বলা হয়েছে সোডিয়াম আয়ন, ঠিক আছে, সোডিয়াম প্লাস আয়ন, ঠিক আছে, কোশ্চেনটা তুলতে ভুল করছে। সোডিয়াম প্লাস আয়নের ক্ষেত্রে ব্লু গ্লাসে কোন বর্ণের শিখা দেখতে পাওয়া যায়? তো সবাই আমার সাথে সাথে কমেন্ট করবা ভাইয়া কুনা, সবাই আমার সাথে সাথে কি কমেন্ট করবা? কুনা, কুনা, ঠিক আছে। কুনা কোবাল্ট ব্লু গ্লাসে কোনো বর্ণ দেয় না। কে কোনো বর্ণ দেয় না কোবাল্ট ব্লু গ্লাসে? কুনা, সবাই আমার সাথে সব কমেন্ট করো, CUNA, কুনা, ঠিক আছে। কুনা কোনো বর্ণ দেয় না। কে কোনো বর্ণ দেয় না ভাইয়া? কুনা কোনো বর্ণ দেয় না। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো কি কুনা, ঠিক আছে, কুনা, এটা একটু সবাই আমার সাথে সাথে কমেন্ট করো। কুনা কোনো বর্ণ দেয় না। কুনাতে কি হলো ভাইয়া? কপার, আর নাতে কি? সোডিয়াম। কুনা কপার আর সোডিয়াম, ঠিক আছে। কুনা কপার আর সোডিয়াম কি করে না? কোনো বর্ণ দেয় না। তাহলে সোডিয়াম প্লাস কোবাল্ট ব্লু গ্লাস পরীক্ষায় কি কালার দিবে? কোনো বর্ণই দিবে না, তার মানে কি কালার দিবে? বর্ণহীন। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে সি নাম্বার, বর্ণহীন, কুনা। ওকে, আচ্ছা, ক্রোমাটোগ্রাফিতে নিচের কোন মূলকগুলোর অধিশোষণের সঠিক ক্রম কোনটি? অধিশোষণের সঠিক ক্রম তোমাকে জানতে চাওয়া হয়েছে, বলো অধিশোষণের সঠিক ক্রম। সো ভাই এটা অনেকেরই প্যাচ লেগে যায়, তোমাদের একটা সুন্দর শর্টকাট দিয়ে দিই, মনে রাখবে ফার্স্টেও সি থাকবে, লাস্টেও সি থাকবে, ফার্স্টেও সি থাকবে, লাস্টেও সি থাকবে, ঠিক আছে। ফার্স্টের সিতে কোনটা ভাইয়া? ফার্স্টের সিতে ভাইয়া কোনটা? অ্যাসিড, COH। আর লাস্টের সিতে কোনটা ভাইয়া? CHO। ফার্স্টে সি থাকবে, লাস্টেও সি থাকবে। অধিশোষণের এই যে ক্রমটা, এই ক্রমটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো শর্টকাট কি ভাইয়া? সবাই আমার সাথে কমেন্ট করো, ফার্স্টে সি, লাস্টে সি, ফার্স্টে সি, লাস্টে সি। ওকে, ফার্স্টে একটা সি থাকবে, লাস্টে একটা সি থাকবে। ওকে, তারপর দেখো তোমাদের আরো আমি সহজ করে পড়াই দিই। দেখো ফার্স্টে একটা সি থাকবে, সিটা কি? COOH। তারপরে কি হবে? ও COH, ও COH এর সাথে মিল আছে কার? OH এর মিল আছে না, তারপরটা হবে কি? OH। তারপরটা কি হবে? NH2। আর লাস্টে তো বলছি কি? CHO বসে। তাহলে এইটা হচ্ছে কি এর ক্রমটা, ঠিক আছে, এটা হচ্ছে কি এর ক্রমটা। সবার আগে বসবে কি? সি, ফার্স্টেও সি, লাস্টেও কি বলতো? সি বসবে। ওকে, আচ্ছা, সো 54টা এমসিকিউ আমরা বলছিলাম 55টা এমসিকিউ করবো আর কি। তো আরেকটা এমসিকিউ তোমাদের বলি, যে বলো তো ভাইয়া ক্রোমাটোগ্রাফিকে কয় ভাগে ভাগ করা যায়? বলো তো ক্রোমাটোগ্রাফিকে কয় ভাগে ভাগ করা যায়? ক্রোমাটোগ্রাফি, ক্রোমাটোগ্রাফিকে ভাইয়া কয় ভাগে ভাগ করা যায়? ক্রোমাটোগ্রাফিকে, এই কোশ্চেনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ক্রোমাটোগ্রাফিকে কয় ভাগে ভাগ করা যায়? সো ভাইয়া ক্রোমাটোগ্রাফি দেখবা ভাইয়া 4টা ক্লাসিফিকেশন আছে, বাট ক্রোমাটোগ্রাফিকে ভাইয়া ভাগ করা যায় হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে, 2 ভাগে ভাগ করা যায় ক্রোমাটোগ্রাফিকে মেইনলি, ঠিক আছে। ক্রোমাটোগ্রাফি ক্লাসিফিকেশন 4টা দেওয়া আছে, বাট মনে রাখবা কয়টা ভাগে ভাগ করা যায়? 2টা ভাগে মেইনলি ভাগ করা যায়। ওকে, আচ্ছা, এবং এটার ক্ষেত্রে আরেকটা মাথায় রাখবা যে RF এর মান সবসময় কি হয় বলতো? 1 হইতে পারে, বা 1-এর থেকে কি হইতে হবে বলতো? ছোট হইতে হবে। RF এর মান সবসময় 1-এর থেকে কি হবে বলতো? ছোট হবে আর কি। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগলো জানাও, এবং 2 অধ্যায় থেকে যা যা পড়লাম আশা করি এর বাইরে আর কিছু লাগবে না। যদি মনে করো কিছু তোমাদের প্রশ্ন থাকে বা কোনো টপিকের সমস্যা থাকে, ভাই এটা মুখস্থ করতে পারতেছি না, তো আমাকে বলবা, হোয়াটসঅ্যাপ না, হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে সবাই যুক্ত হয়ে যাবা, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবা বা আমাকে মেসেজ দিবা, ইনশাল্লাহ ওই টপিকের উপর আমি যতটুকু পারি সহজ করে দেওয়ার চেষ্টা করবো আর কি। মেইন কথা হচ্ছে ভাই কেমিস্ট্রি সবাই পড়ায়, অনেকেই পড়ায়, বাট আমি চেষ্টা করি যে কেমিস্ট্রি তোমাদের কাছে একটু সহজ করে পড়ানোর জন্য, যাতে তোমরা মনে রাখতে পারো। কারণ দিন শেষে তুমি সবই জানো, পরীক্ষা হলে যায় যদি ডেলিভারি করতে না পারো তাহলে লাভ হইলো কি? এর জন্য যেটুকু জানবো সেটা যাতে আমাদের মনে থাকে সেই ওয়াইজে আমরা জানার চেষ্টা করবো আর কি। ওকে, সো আশা করি সবাই ক্লাসটা থেকে অনেক উপকৃত হইছো। আর কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবা। থ্যাংক ইউ রাহিদ এবং ফাতেমাকে। সো চেষ্টা করবো ইনশাল্লাহ নেক্সটে আরো তোমাদের জন্য ভালো ক্লাস নেওয়ার। আশা করি আজকে ক্লাস থেকে তোমরা অনেক উপকৃত হয়েছো এবং অনেক নতুন কিছু জানতে পারছো, যেগুলো শুধুমাত্র তোমার, হ্যাঁ ফার্স্ট নাসিম আমার কাছে 2, ঠিক আছে, 2 মানে ক্রোমাটোগ্রাফি 2টা। তো সবার সাথে দেখা হবে, এবং তোমরা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবা, ওখানে এক্সামের লিঙ্ক দিয়ে দিব, এক্সামটা দিবা। এবং পাশাপাশি আজকের এই ক্লাসটা আপনার আজকে হচ্ছে এই ক্লাসটা আমি মানে পিডিএফ লিঙ্কটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। এখানটা থেকে জাস্ট ক্লাসের পরপরই একটু দেখবা যেসব ইনফরমেশন পড়েছিলাম, 54টা এমসিকিউ। সো 54টা এমসিকিউ যদি একবার করে দেখো, 1 মিনিট করে দেখলেও
54 মিনিট লাগবে আর কি। তো এই জন্য আর কি দ্রুত একটু চোখ বুলায় যাবা, মাথায় থাকবে আর কি। ওকে, সো দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ফারজানা তাসনিম। সবার জন্য শুভকামনা রইল। আর যারা ফার্স্ট টাইমার আছো তারা এখন কি করবা, বইটা পড়বা এবং অনুশীলনী এমসিকিউ গুলো সলভ করবা। সেকেন্ড টাইমারও সেম কাজ করবা, যে এখন হচ্ছে অনুশীলনী এমসিকিউ গুলো সলভ করবা মাস্ট। পাশাপাশি তোমার কাছে যে গাইডটা আছে, গাইডটা থেকে আজকে গুণগত রসায়ন টপিকটা, মানে গুণগত রসায়ন A to Z তুমি শেষ করে ফেলতে পারবা। ঠিক আছে, তুমি যেহেতু ফার্স্ট টাইম করে আসছো, তুমি এখন পারবা আর কি। ওকে, কালকে ক্লাস কয়টায় ভাইয়া? কালকে ক্লাস সন্ধ্যায় হবে ইনশাল্লাহ, সন্ধ্যায় হবে। আর তোমাদের সেকেন্ড টাইমের ব্যাচের ক্লাস তো রবি মঙ্গল বৃহস্পতি হয়, সো ওই শিডিউলে হবে। আর এই ক্লাসগুলোও কিন্তু তোমাদের জন্যই কিন্তু একটা বোনাস আর কি, তোমরা কিন্তু রিভিশন করে ফেলতেছো, ওখানে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হচ্ছে, আর এখানে হচ্ছে কি হচ্ছে তোমার রিভিশন টাইপের ক্লাস হচ্ছে, এইগুলো কিন্তু তোমাদেরও আসবে আর কি। ওকে, সো আশা করি এই লোডগুলো ভালো মতো নাও, ভালো কিছু একটা হবে। এবং যারা ফার্স্ট টাইম আসছো, তোমাদের তো সামনে অ্যাডমিশন শুরু হচ্ছে, অ্যাডমিশনে তো অ্যাডমিশন ওয়ারিয়ার্স তোমাদের সাথে আছেই, এবং সেকেন্ড টাইমাররা তো সেকেন্ড টাইমে তো ফিনিক্স ব্যাচে কোর্স চলতেছে আর কি। তো তোমরা যারা সেকেন্ড টাইমার আছো, তোমরা ফিনিক্স ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমাদের অ্যাডমিশনার্স পেজে মেসেজ দিলেই হবে। তো আজকে অনেক রাত হয়ে গেছে, 12টা 22 বাজে আর কি। তো তোমরা যারা শেষ পর্যন্ত ছিল, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ক্লাসটা দেখার জন্য। কারণ ফার্স্টে যখন শুরু করছিলাম অনেকেই ছিল, পরবর্তীতে আসে যায় আসে যায়, আমি বুঝি না ছেলেপেলেদের আসলে ধৈর্য এত কম। এত কষ্ট করে আমি ক্লাস নিচ্ছি দাঁড়ায় দাঁড়ায়, তোমরা জাস্ট ক্লাস বসে বসে করতেছো, তাও যদি এত ধৈর্য কমাই তাহলে কিভাবে হয় বলো? তো সবাই চেষ্টা করবে একটু। আমি অনেকেই দেখছি আর কি, ছিল ফার্স্টের দিকে, এখন নাই, হাওয়া হয়ে গেছে। তো এই 1-1.5 ঘন্টা যদি একটু টাইম বের করতে না পারো, তাহলে এটা তোমার জন্যই লস। তো যারা করছো তারা অনেকটা বেনিফিট পাবা, এবং তোমাদের জন্য মন থেকে দোয়া রইল। এবং যারা করো নাই তারা আশা করি পরের ক্লাসটা করে নিবা। এবং অনেকে আছে কি, যে 2x 3x ছাড়া ক্লাস করতে পারে না, ঠিক আছে? সো এই অভ্যাসটা বাদ দাও, সবাই চেষ্টা করো হচ্ছে 1x এই ক্লাস করার। আর দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, লাইভ ক্লাস করার চেষ্টা করো, তাহলে ইন্টারাকশনটা হয়, কমেন্ট করতেছো, এটা বেশি কাজে দিবে। 2x এ খালি দেখবা যে 2x গতিতে মাথায় ঢুকবে এবং 3x গতিতে মাথা থেকে বের হয়ে যাবে। সবাই চেষ্টা করবা লাইভে ক্লাস করার। তো আর অনেক কথা বললাম তোমাদের সাথে, অনেক বিষয় আলোচনা করলাম। ভালো থাকো, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।